সাংস্কৃতিক অবক্ষয় ১৬তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। যে যেখানে আছেন, এই ফেসবুক লাইভ দেখছেন, তাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। এই শব্দগুলো বলার ক্ষেত্রে একটু সংশয় জাগে এখন। সেটি হচ্ছে একটা রক্তস্নাত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের একটি বাংলাদেশ, উত্তরণের প্রক্রিয়ায় যুক্ত বলে ঘোষিত একটি বাংলাদেশে আছি। এবং বাংলাদেশের সাথে যারা সম্পৃক্ত, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের রাষ্ট্র কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যারা শিল্প, সংস্কৃতি, সাহিত্য, রাজনীতি, সামাজিক বিধান এসব নিয়ে আমরা ভাবি কিংবা কথা বলি, তাদের চোখে পৃথিবী জুড়েই যেখানে যেখানে অনাচারগুলো আছে, যেখানে যেখানে সামাজিক অন্যায় আছে, বৈষম্য আছে, সেসবের বিরুদ্ধে এক ধরনের কথা তো থাকেই। আবার যে ঘটনাগুলো চলমান, যা ঘটে চলেছে, সেসব নিয়েও একরকমের ভাবনা আমরা প্রত্যেকেই করি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং তার আগে দীর্ঘদিন থেকে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে, ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে 2023 অক্টোবর থেকে গাজা এবং রাফা এবং সেই সাথে আরো অন্যান্য অঞ্চল এবং পরবর্তীতে সেটা ইরান এবং লেবানন পর্যন্ত বিস্তৃত হচ্ছে ইসরায়েলি আক্রমণ। সাম্রাজ্যবাদ, যুদ্ধবাদ, এই সমস্ত গোষ্ঠী, ব্যবসায়িক গোষ্ঠী মুনাফার জন্য, অস্ত্র ব্যবসায় যেহেতু একমাত্র মুনাফার ব্যবসা পৃথিবীতে এখন, ফলে অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখবার জন্য তাদেরকে যুদ্ধ আতঙ্ক তৈরি করে রাখতে হয় এবং তারই শিকার হচ্ছেন, নির্মম শিকার হচ্ছেন ফিলিস্তিনি জনগণ। তো ফিলিস্তিনের এই রক্তস্নাত লড়াই এবং তার সাথে আমাদের দেশে দীর্ঘ 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন ছিল, আওয়ামী এবং শেখ হাসিনার ফ্যাসিবাদী রেজিম, সেই ফ্যাসিবাদী শাসন উৎখাত করেছে সম্মিলিতভাবে বাংলাদেশের মানুষ এবং তা হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী ও পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কিন্তু মূলত নেতৃত্বে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদের সব রকমের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছে। স্কুলের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে শ্রমজীবী মানুষ, আপামর মানুষ, সর্বস্তরের মানুষ ফ্যাসিবাদী শাসনের যে দমন, নিষ্পেষণ এবং বর্বরচিত অগণতান্ত্রিক শাসন প্রক্রিয়া, তার বিরুদ্ধে একটা বৈষম্যহীন সমাজ, সকল রকমের বৈষম্যের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশায় তারা আত্মবলিদান করেছে। এবং পরিসংখ্যানটা আমরা দেখে নিতে পারি, প্রায় 2000 মানুষের আত্মবলিদান, 450 মানুষ আংশিক কিংবা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, প্রায় 21 থেকে 22 জন তাদের শরীরের গুরুতর অঙ্গহানি ঘটেছে এবং তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করেছেন। কারো হাত নেই, কারো পা নেই, কারো দুটি পা নেই, এরকম ঘটনা ঘটেছে এবং প্রায় 20,000 মানুষ আহত হয়েছেন। তার মধ্যে, এই আহতদের মধ্যে এমনও আছেন যারা মানসিকভাবে, মানসিক স্বাস্থ্যের দিক থেকে ভয়ঙ্কর রকমের একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে, ভালনারেবল কন্ডিশনে আছেন। এদের অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং অনেকেই ঘুমের মধ্যে আটকে ওঠেন। এদের দুজন এখনো পর্যন্ত ঢাকার একটি মানসিক স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডক্টররা বলছেন যে এই প্রক্রিয়াটি, এই ট্রমা, এই মেন্টাল হেলথ ইস্যু পৃথিবীর অন্যান্য সমস্ত দেশগুলোতেই এই মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয়, কিন্তু আমরা যে নিষ্পেষণের মধ্যে থাকি বাংলাদেশের মতো দেশগুলোতে, সেই দেশগুলোতে আমরা কল্পনাও করতে পারি না স্বাভাবিক জীবনযাপনের মধ্যেও, তথাকথিত স্বাভাবিক জীবনযাপনের মধ্যেও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে জটিলতাগুলো থাকে তা নিয়ে রাষ্ট্র এবং পরিবার, সমাজ, ব্যক্তি কখনোই আমরা সচেতন থাকিনি। কিন্তু এই গণঅভ্যুত্থানের মতো একটি বিশাল বিপর্যস্ত ঘটনা এবং এত রক্তস্নাত একটি আন্দোলন এবং এই রক্তস্নাত আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় এবং বিজয় পরবর্তীকালে যে বিপ্লবোত্তর ট্রমা, এই আন্দোলনোত্তর ট্রমা, মানসিক ট্রমাটা তৈরি হয়,
সেই ট্রমার চাইতেও বড় বিভীষিকা হয়ে আমাদের সামনে এসেছে এখন, যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছে মানুষ, এবং মানুষ আশায় বুক বেঁধেছে যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করবে। আমাদের কতগুলো বিষয় একটু পরিচ্ছন্ন হওয়া দরকার, কারণ সাম্প্রতিক সময়ে অনেকগুলো ঘটনা ঘটছে যারা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পেয়েছেন, পরিচালকের পদে অন্তর্ভুক্ত হয়েছেন, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, তার মধ্যে পিআইবি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, তারপরে বাংলাদেশ সংবাদ সংস্থা, জাতীয় গ্রন্থ কেন্দ্র, বাংলা একাডেমি সহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং গণমাধ্যম সংক্রান্ত যে সমস্ত প্রতিষ্ঠান আছে যারা মানুষের জনমত তৈরি করতে পারেন এবং জনমতের প্রতিফলন ঘটিয়ে সামাজিক আয়োজনগুলো করেন, সেই প্রতিষ্ঠানগুলোরও একরকমের ভূমিকা আছে এই সংস্কার প্রক্রিয়া, এবং যে যে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন তার অনেকগুলি গুরুত্বপূর্ণ। এখন আমাদের খুব এই 3 মাসের মধ্যে আমরা যে সমস্ত আয়োজনগুলো হয়েছে এবং যতগুলো আয়োজন আমরা দেখছি, তার কোথাও একটি নির্দিষ্ট শ্রেণী, সমাজের নির্দিষ্ট শ্রেণী এবং সমাজের সবচেয়ে স্পর্শকাতর অংশ, এবং যারা শ্রম প্রয়োগ না করলে কোনো কিছু তৈরি হয় না, সেই শ্রমজীবী মানুষের কোনো কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি না এবং শুনতে পাওয়ার কথাও না। পাওয়ার কথা না এই অর্থে বলছি যে যে সংস্কার প্রক্রিয়ার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সংস্কারটা আসলে কি, অর্থাৎ যে রাষ্ট্র কাঠামোটা আছে তাকে অটুট রেখে, অর্থাৎ আমাদের এখানে একটা ধনিক বণিক গোষ্ঠীর রাষ্ট্র কাঠামো আছে, কারণ ধনিক বণিক শ্রেণীর যে শোষণমূলক ব্যবস্থা, পুঁজিবাদী একটা রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা সেটি আছে, এবং তাকে টিকিয়ে রেখে, অটুট রেখে, যেই বিষয়গুলো থেকে একরকমের বিপদ তৈরি হয়েছিল, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না কিংবা মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সেই অর্থে মোটা দাগে আমরা কিছু কিছু মত প্রকাশ করতে পারছি, কথা বলতে পারছি, আবার একই সাথে বিপরীত দিকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সেনাবাহিনীর একরকমের সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে একটা প্রভাব আছে। এই সমস্ত কিছুই একটা অস্পষ্ট ধোঁয়াশার জায়গা আমাদের দিকে ছুঁড়ে দেয় এবং আমরা ভাবতে বাধ্য হই। তো এই সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রধানত আমরা যেগুলো দেখছি যে সংস্কার চলছে, কিন্তু সেই সংস্কারটা হচ্ছে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আবার যেন ওই বুর্জোয়া যে শাসন ব্যবস্থাটা আছে, সংসদীয় ব্যবস্থার আড়ালে এই বুর্জোয়া শাসন ব্যবস্থা, পুঁজিবাদী শাসন ব্যবস্থা, ধনিক বণিক গোষ্ঠীর শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার মধ্যে মালিক শ্রেণীর যে স্বার্থ, সেই স্বার্থ সংরক্ষিত থাকবে, এবং খুব বেশি বর্বরতা এবং খুব বেশি দমন পীড়ন না করে আপাত দৃষ্টিতে একটু গণতান্ত্রিক ব্যবস্থা রেখে ওই শোষণ যে প্রক্রিয়া আছে, সাধারণ মানুষের জীবনে শোষণের যে জাতাকল, সেই জাতাকলে পিষ্ট হওয়ার প্রক্রিয়াটি অব্যাহত থাকবে। না হলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি বন্ধের চক্রান্তটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কি কারণে, যারা এই সময়ে ছাত্র রাজনীতি করার বা একরকমের ছাত্র সংগঠন হিসাবে যারা পরিচিত, তারা এই ধারণাটি উত্থাপন করছে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, এমনকি অধ্যাপকরা সেখানে লিখছেন, এমন সেই সব অধ্যাপক যারা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সাথে যুক্ত আছেন, তারা বলছেন যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বা ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে। তারা এটা বলতে পারতেন যে এটা নির্দিষ্ট দল, যে দলটি ফ্যাসিবাদী শাসন কায়েম করে, যে দলটি বা যে সমস্ত দল যারা জ্ঞান চর্চা করে না কিংবা বিজ্ঞান মনস্কতার কোনো দৃষ্টিভঙ্গি রাখে না, অথবা শিক্ষা সংস্কৃতি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা তাদের কাছে নেই এবং তারা অভ্যস্ত না শিক্ষা সংক্রান্ত দাবি দেওয়া, শিক্ষা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি, শিক্ষার রূপরেখা কি হওয়া উচিত, এই সমস্ত বিষয় নিয়ে ছাত্ররা যদি জ্ঞান তত্ত্বের চর্চা না করে, তাহলে আগামী দিনের সাংস্কৃতিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠবে কোত্থেকে? তাহলে তারা এই কথা বলছেন না যে ফ্যাসিবাদী কায়দায় বা ফ্যাসিবাদী ভাবাদর্শের যে সমস্ত ছাত্র রাজনীতি আছে, সেই সব রাজনীতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে অথবা মনিটর করা হবে, অথবা এমন কোন একটি ব্যবস্থা করা হবে যেখানে জবাবদিহিতার জায়গাটি থাকে, যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাইলেই কোনো একটি ছাত্র সংগঠন বা ছাত্র সংগঠনের নেতৃত্ব
সরকারি ক্ষমতায় যে দলটি আছে তাদের লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠন তারা এই কাণ্ডটি করতে পারবে না। আবার তারা এটাও বলতে পারতেন যে ধর্মভিত্তিক যে উন্মাদনার মাধ্যমে একটা সময় ধর্মীয় ছাত্র সংগঠন, বিশেষ করে ইসলামী ছাত্র শিবির, হিজবুত তাহরির, এই সমস্ত সংগঠনও বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ছাত্র রাজনীতি করতে পারবে না। সেটা না বলেই যে ঢালাও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং এই কথাটার খুব স্পষ্ট কোনো উচ্চারণটা প্রতিফলিত হয় না এবং সেটি একটা গিমিক তোলে, একটা ঢেউয়ের গমক ওঠে যে রাজনীতি, ছাত্র রাজনীতি খারাপ, ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে। এই মানুষগুলো যখন এই কথা লিখছেন, সেই কথা লিখবার সুযোগটি পাচ্ছেন কিন্তু যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশের ছাত্ররা সকল রকমের সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং আরো যে সমস্ত দাবি দেওয়া ছিল ছাত্র সংশ্লিষ্ট, চাকরি সংক্রান্ত, চাকরি সংশ্লিষ্ট বা আমাদের এখানকার গণতান্ত্রিক বিধিবিধান সংশ্লিষ্ট উচ্চারণ, সেই উচ্চারণের ভিত্তিতে গণঅভ্যুত্থান হলো এবং তার ভিত্তিতেই কিন্তু এই শিক্ষকরা এই সমস্ত কথা বলছেন। কিন্তু যে কথাটি শুরুতে বলেছি যে ওই মানুষগুলো, যে মানুষগুলো অকাতরে প্রাণ দিলেন, শ্রমজীবী মানুষ কিংবা সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সেই সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা কোথায়, কারা বলছেন, কেউ বলছেন কি? সাম্প্রতিক সময়ে 19-20 এই 2 নভেম্বর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট PIB'র উদ্যোগে দুটো সেমিনার, একদম বুনট ঠাসা বুনট একটা সেমিনার আয়োজন হলো। আজকেই বোধহয় সেটা শেষ হয়েছে বাংলাদেশ। এখন এই বিষয় কি ছিল? বিষয় ছিল ন্যায্য নগর ইশতেহার। নগর তো, নগরে তো আর শ্রমজীবী মানুষ থাকেন, তারা ব্রাত্যজন। তো ন্যায্য নগর ইশতেহার, সেই নগরে কি কি আছে? পরিবেশের কথা তারা বলেছেন, তারপরে তারা বলেছেন এমনও শব্দ যে এজমালি সংস্কৃতির শহর, প্লুরাল কালচারাল সিটি বা প্লুরালিজমের বাংলা, তারা প্লুরালিজমের বাংলা তারা করেছেন এজমালি। কতগুলো বিষয় একটু খেয়াল করা দরকার আমাদের। সেটা হচ্ছে এই এজমালি শব্দটা বহু সংস্কৃতির শহর হতে পারত বা যৌথ সংস্কৃতির শহর হতে পারত, কিন্তু এই কতিপয় শব্দ তার মধ্যে একরকমের ইসলামিকীকরণের একটা প্রবণতা তৈরি হয়েছে। আমাদের এই সমস্ত কবি, সাহিত্যিক কিংবা যারা লেখক বা কতগুলো টার্ম তৈরি হয়েছে এখন, চিন্তক, তারপরে আপনার ধরুন ভাবুক, তারপরে গণবুদ্ধিজীবী। এখন এরা কি ভাবেন আসলে? মানে ভাবুক বটেই, সবাই তো ভাবে, মানে ভাবুক হিসাবে আবার একটা রকম, যেমন ফরহাদ মজহার এক রকমের পোশাক পরেন, সাদা কাপড়, একটা কাঁধে ঝোলা, তারপরে একটু সফেদ দাড়ি, এবং তিনি ভাবেন। তো এই যে ভাবুক, তিনি কি ভাবেন? মানে গত 15 বছরে তিনি কি ভেবেছেন, কিংবা তিনি যখন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সহযোগিতায় উবিনিক তৈরি করেছেন, NGO, সেই উবিনিকের সময় তিনি কি ভেবেছিলেন? মানে উবিনিক কি করত? উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা, এটি ছিল উবিনিকের মূল নাম। তাহলে উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণায় ফরহাদ মজহার গত 40 বছরে কি ভেবেছেন, সেই ভাবনার প্রতিফলন কি করেছেন তিনি? তো এখন নতুন করে ফরহাদ মজহার ভাবুক হয়েছেন এবং তিনি ভাবছেন, কি ভাবছেন তিনি? তাহলে সেই ভাবনার সাথে সামাজিক এই উৎপাদিকা শক্তি যারা, তাদের স্বার্থের বা তাদের আকাঙ্ক্ষার সম্পর্ক কি, তাদের কষ্টের সম্পর্ক কি? আমাদের যে গণবুদ্ধিজীবী যারা হয়েছেন, গণবুদ্ধিজীবী শব্দগুলো পৃথিবীর আর কোথাও নাই এরকম। তারা একটা বাংলা করেন হয়তো, চিন্তক। তাহলে চিন্তক তো এটা কি নতুন করে শুরু হলো যারা এখন চিন্তা করছেন? তো সমাজে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবিদ, গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ প্রত্যেকেই তো ভাবছেন, একজন শ্রমিকও তো ভাবেন। মানে তিনি যে বেতনটি পান, সেই বেতন দিয়ে তার জীবনটা চলবে কি করে? তার যে চাকরিটা চলে গেল, এর পরের সময়গুলো কি করে চলবে? তার দোকানে যে বাকি পড়েছে যখন তিনি চাকরি করতেন, সেই টাকাটা, চাকরিটা যখন আচমকা বন্ধ হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন এই দোকানদারের পাওনাটা শোধ হবে কিভাবে? তাহলে তিনিও চিন্তক। তাহলে তার চিন্তা প্রক্রিয়া এবং তার যে চিন্তার উপাদান এই শ্রমজীবী মানুষের, যারা প্রাণ বিসর্জন দিলেন এবং দিনের পর দিন একই প্রক্রিয়ায় শোষিত হচ্ছেন, নিষ্পেষিত হচ্ছেন। গার্মেন্টস মালিকদের কাহিনী আমরা জানি, গার্মেন্টস শ্রমিকদের কাহিনী আমরা জানি, এগুলো নতুন করে আলোচনা করার কিচ্ছু নেই। আলোচনা করার বিষয়টা হচ্ছে এই চিন্তকদের মাথায়, আমাদের মতো এই চিন্তকদের মাথায় কি কারণে
ওই যে শ্রমজীবী মানুষটি যিনি তার দিন যাপনের কথা চিন্তা করছেন, তিনিও চিন্তক, তার চিন্তার উপাদান কি কারণে আমাদের চিন্তাকে স্পর্শ করে না, অথবা আমাদের চিন্তার ভেতরে বুদবুদ তোলে না, অথচ আমরা ভাবছি। এখন কতগুলো তথ্য আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে চাই। যেমন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আকিজ জুট মিল, সেটা আমরা সবাই জানি। তো সেটা বেসরকারি খাতে পরিচালিত দেশের বৃহত্তম পাটকল, বেসরকারি খাতে পরিচালিত দেশের সর্ববৃহৎ একটা পাটকল। এই তথ্যটি আমাকে দিয়েছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, এবং তিনি বাসদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক। তিনি, তার সাথে আমার যখন কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে এই যে ভয়ঙ্কর রকমের একটা ব্যাপার, তথ্যটা আপনাদের দিই। এখন এই আকিজ বশির গ্রুপের বশির উদ্দিন কিন্তু এই উপদেষ্টা মন্ডলীতে সদ্য নিয়োগ পেলেন। তো তাহলে তাদের পরিচালিত জুট মিলে কি ঘটেছে? তো দেশের সর্ববৃহৎ বেসরকারি খাতের দেশের বৃহত্তম পাটকল এই জুট মিলে 3 শিফটে যশোর, খুলনা, নড়াইল জেলার বিভিন্ন উপজেলার প্রায় 7,000 শ্রমিক নিয়মিত কাজ করেন। 7,000 শ্রমিক প্রতিদিন তাদের 23টি বাসের মাধ্যমে কারখানায় আনা নেওয়া করা হয়। স্বাভাবিক, খুলনা থেকে আসবেন, যশোর থেকে আসবেন, তো এই শহর থেকে আসবেন, তাদের আনা নেওয়ার এই পৃথিবীর সবখানে এটা আছে। 2022 সালের 15 নভেম্বর থেকে আকস্মিকভাবে বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে মিল কর্তৃপক্ষ। পরিষ্কার, কর্তৃপক্ষ স্থায়ী 700 শ্রমিক বাদে সবাইকে কাজে আসতে নিষেধ করে দিয়েছে। আচ্ছা, তাদের এই 23টি বাসের মাধ্যমে যে আনা নেওয়া করা হতো কতজন শ্রমিককে? প্রায় 7,000 শ্রমিক। এবং তাদের যে স্থায়ী শ্রমিক আছে 700 শ্রমিক, যারা কারখানার আশেপাশে বসবাস করেন, তারা বাদে তাদের সবাইকে আসতে নিষেধ করে দেওয়া হয়। আচমকা। তাহলে এই যে 700 এবং তার বাইরে 6,000 আরো প্রায় 500 বা 300, 6,300 শ্রমিকের কি হবে? মানে আকিজ বশির গ্রুপের এই যে আকিজ জুট মিল, তারা যে শ্রমিকদের ছাঁটাইটা করে দিলেন এবং আনা নেওয়া বন্ধ করে দিলেন, এই মানুষগুলো কি করবে? জবাবদিহিতার কোনো জায়গা আছে? সমাজ আরতি তুলছে? আকুলতা আছে আমাদের? কিংবা তখন বুঝলাম ফ্যাসিবাদ হেন তেন মুক্তমুখ ছিল। তাহলে ফ্যাসিবাদের আমলে যখন আপনি শ্রমিকদের কাছ থেকে ছাঁটাই করে দিলেন কারণ দর্শানো ছাড়া, বিনা কারণে, এবং এই শ্রমিকরা কাজ করতো এবং তার কোনো রেশন কার্ড নাই, তার কোনো চিকিৎসা ভাতা পাওয়ার ব্যবস্থা নাই, সে একটা অস্থায়ী শ্রমিক, তাহলে এই লোকটি কই যাবে? মানে তার যে জীবনযাপন চলছিল, তার স্ত্রী, পুত্র, পরিবার কিংবা নিজে ব্যক্তিগতভাবে, সে মানুষটি কই যাবে? সে নিয়ে সংস্কার প্রক্রিয়ার মধ্যে কথা হওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা দেখতে পাই এবং দেখতে পাচ্ছি। এখন মজুরির বিষয়টার দিক থেকে আমরা খেয়াল করলে দেখব আমাদের শ্রমিকরা কি মজুরি পান। তো ব্যক্তি মালিকানাধীন পাটকল শিল্প সেক্টরে কর্মরত শ্রমিকদের জন্য গ্রেড ভিত্তিক মজুরি স্কেল ও প্রান্তিক ভাতা দিয়ে, এটা বাংলাদেশ গেজেট অতিরিক্ত অক্টোবর 18, 2021 সালে প্রকাশিত গেজেট। সেখানে নিম্নতম মূল মজুরি স্কেল তারা বলছেন যে সর্বমোট প্রারম্ভিক নিম্নতম টাকা হচ্ছে 8,000, সেখানে বাড়ি ভাড়ার জায়গা আছে 2,000 টাকা, চিকিৎসা ভাতা 700 টাকা এবং যাতায়াত ভাতা 300 টাকা। এই সব মিলে 7,800 টাকা, এবং একসাথে এই তার গ্রেড, প্রথম গ্রেডের কিন্তু এই যে বেতনের কাঠামোটি তারা তৈরি করেছেন, সেই কাঠামোতে তারা বলছেন এই তফসিলের পরিচ্ছেদে উল্লিখিত পদবি অনুযায়ী নির্ধারিত গ্রেডের শ্রমিকগণের প্রারম্ভিক মজুরি নির্ধারণকালে পদবি অনুযায়ী গ্রেডের প্রাপ্ত মূল মজুরির সহিত প্রদেয় মহার্ঘ ভাতাদি যদি থাকে যোগ করিয়া নতুন মজুরি গ্রেড নির্ধারিত হইবে। এই সমস্ত কথা আমাদের বোঝার উপায় নেই সরকার কি বলেন। মূল বিষয়টা হচ্ছে যে টাকাটি শ্রমিক পান তা দিয়ে কি তার জীবনযাপন হয়? মানে তিনি কি জীবনযাপন করতে পারছেন? মানে সেটি চলছে তার জীবনযাপন। ন্যূনতম মজুরির কথা বলা হয়েছে আমাদের এখানে, শ্রমিকদের ন্যূনতম মজুরি ন্যূনতম মজুরি দিয়ে সর্বোচ্চ মজুরি 25,000 টাকা নির্ধারণ করার কথা বলা হয়েছে। কারণ 25,000 টাকা ব্যতি রেখে এই ঢাকা শহরে যে ন্যায্য নগর ইশতেহার আয়োজন করছেন পিআইবি, এবং যারা এক রকমের বাঙালি মুসলমান এবং ভারতীয় হিন্দুত্ববাদ এগুলো কথা কিছু বলছেন যে কলকাতা কেন্দ্রিক যে হেজিমনি,
কলকাতার হেজিমনি, মানে ভারতীয় হেজিমনি যেটা আমাদের শিল্প সংস্কৃতির মধ্যে আছে, সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা এই সমস্ত ইসলামী শব্দ ব্যবহার করছি। গণ অভ্যুত্থানটা ইসলাম কায়েমের জন্য প্রতিষ্ঠিত হয় নাই, ও আপনারা পরে গবেষণা করবেন। এটি সরকারি প্রতিষ্ঠান, সরকারি পয়সা খরচ করে, সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে এই ধরনের জনস্বার্থ বিরোধী আলোচনার কোনো মানে হয় না, এবং আপনারা বিট্রেয়ার গণঅভ্যুত্থানের সাথে। তাহলে আপনারা দুদিনের একটা সেমিনার করতেন যে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়নের ক্ষেত্রে বাধা কি, শ্রমিকদের জীবনযাপনের এই যে অনিশ্চয়তা আছে, আলুর কেজি 400 টাকা হয়ে যাচ্ছে, সেটা ঠেকানো যায় কি করে। আপনাদের 2 দিনের সেমিনার হতে পারত যে ডিম 160 টাকা ডজন, তাহলে মানুষ ডিমটাও কিনতে পারবে না। আরো অন্যান্য যে সমস্ত বিষয় আছে, আর্মির রেশনিং রেটে, আর্মির যে সেনাবাহিনী যে রেটে রেশন পায়, সেই রেটে যেই শ্রমিকরা আছে, যে শ্রমিক অঞ্চলগুলো আছে, কৃষকরা আছে, তাদের জন্য এই রকম সময়ে যখন দুর্দিন, তখন তাদের রেশন বরাদ্দ করা হোক। তাহলে সেসব বিষয় নিয়ে সেমিনার করা যেত। তাহলে প্রান্তিক জনগোষ্ঠী, আপনারা যখন এই কেন্দ্র থেকে প্রান্তিককে দেখছেন একটি উঁচু অবস্থান থেকে, আপনাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যায্য নগর ইশতেহার। এই নগরে, আপনার নগরের নগরায়ন এবং নগরকে কেন্দ্র করে কোন কোন ইশতেহার আমরা তৈরি করতে পারি। ন্যায্য অধিকার শুধু নগরে? বাংলাদেশ কি শুধু নগর ভিত্তিক একটি রাষ্ট্র? এটা প্রাচীন গ্রিস, আথেন্স একটি নগর রাষ্ট্র ছিল। বাংলাদেশ কি তাই শুধু ঢাকা শহর অথবা চট্টগ্রাম, রাজশাহী? তাহলে এই যে এই ঢাকা থেকে 20 কিলোমিটার দূরে গেলে সাভার, 25 কিলোমিটার পেরিয়ে গেলে আশেপাশে যে জনপদগুলো চোখে পড়ে, এ কি নগর? তাহলে এই ঢাকা শহরের পাশেই টাচ। তাহলে আপনারা ন্যায্য নগর ইশতেহার যারা তৈরি করছেন, একটা লোকেরও পূর্বপুরুষরা নগরে থাকতেন না। তাহলে একটা লোকেরও পূর্বপুরুষ যদি নগরে না থেকে থাকেন, তাহলে এই নগর নিয়ে হঠাৎ করে এই মানে মানে উস্কানিটা আপনাদের দিল কে? নাকি আপনারা সেমিনারের অন্য কোনো বিষয় খুঁজে পাচ্ছেন না? আপনাদের ভাবুক চিন্তুকরা এসে বলছেন, তাহলে আমাদের গণঅভ্যুত্থান 90 অংশগ্রহণ, 24-এর 90 অংশগ্রহণ, এবং তারা বলছে যে 90 যে আমরা অংশগ্রহণ যারা করেছিল, 24-এ তারা পর্যবেক্ষণ করবে। আমাদের কোনো মতামত নাই। তাহলে 90 আমরা অংশগ্রহণ করেছিলাম, তারা 24-এ পর্যবেক্ষণ করছি। তাহলে এই যে পর্যবেক্ষণ করে আমরা এইসব দেখতে পাচ্ছি, যারা বাংলাদেশে ছিলেন তারা তো তরুণ ছিলেন না। এই মুহূর্তে আমাদের বয়সী যারা, আমি দেশের বাইরে আছি এখন, সেই জায়গা থেকে যারা বাংলাদেশে ছিলেন, তারা কি এই আন্দোলনের সাথে একাত্ম ছিলেন না? তাহলে সমস্ত কিছু নিয়ে এই তরুণরা, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আপনাদের কথার সাথে সাথে যাদের মিলছে তাদেরকে আপনারা নিয়োগ দিচ্ছেন, এবং ইসলামকে রক্ষার মতো, ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলেন নাই। এই জিনিসটি যারা যারা এখানে নিয়োগ প্রাপ্ত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, যারা শ্রমিক এবং কৃষকের স্বার্থ নিয়ে আলোচনা করছেন না, মানুষের উপর সেনাবাহিনীর যে নির্যাতনটা হয়েছে, একটি কাহিনী আমি বলবো একটু পরে। তাহলে এই যে নৃশংসতাগুলো ঘটছে, তাহলে এই সমাজের প্রান্তে প্রান্তে যেগুলো ঘটছে, এবং মানুষের এই জাহাজের এই যে ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সাগুলো বাজেয়াপ্ত করা হলো কি যুক্তিতে? তাহলে অটো রিক্সা বাজেয়াপ্ত করলেন, তার বিকল্প চলার রাস্তাটা বের করে দিন, এবং করে সেটা 20 লাখ টাকায় নিলামে বিক্রি করে দিলেন। তাহলে এটা, এই যে টাকাটা দিয়ে সে অটোরিকশা চালক কিনেছিল, যখন তার চাকরি গেল, গার্মেন্টসের একজন শ্রমিক, কিংবা তার যখন এমনিতে সাধারণ চাকরি ছিল সেগুলো চলে গেল, সে তো একটা লাইসেন্সবিহীন রিক্সা চালক হয়ে উঠলো। তাহলে লাইসেন্সবিহীন রিক্সা চালক যে তার জীবিকা নির্বাহের জন্য, সেটিও রাষ্ট্র বাজেয়াপ্ত করলো এবং সেটি নিলামে বিক্রি করে দিল। কার সাথে পরামর্শ করে এটা করলেন? তাহলে এই মানুষটি কোথায় যাবে? তাহলে আপনাদের সংস্কার প্রক্রিয়ায় শিল্পকলা একাডেমির আলোচনা আছে, নাটক বন্ধ হয়, নাটক খোলা হয়, নাটক নিয়ে হইচই হয়, এবং যারা ওই সময় গ্রুপ থিয়েটার ফেডারেশন করতেন তারা বিশাল প্রতিবাদ সভা করেন, এবং সেইখানে তারা যান যারা আবার একসময় এই 24-এর গণঅভ্যুত্থানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সাথে ছিলেন। তাহলে আইডেন্টিটিটা পরিষ্কার করতে হবে তো ভাই। এখন এই যে ধোঁয়াশাচ্ছন্ন ফগি আইডেন্টিটি, সেই আইডেন্টিটি তো আপনাদের ঠিক ঠিক কাজ করতে দিচ্ছে না, আপনারা নিজেদের ফাঁদে পড়ছেনও তাই। তাহলে একদিকে নাটক প্রদর্শনী বন্ধ, কারণ বিশেষ একজন মানুষ একটি দলের, যে আওয়ামীপন্থী এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হোক বা যাদের পক্ষ থেকেই হোক, ওই শিল্পকলা একাডেমিতে গেছে যে ওই লোকটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ আর অন্যান্য উপদেষ্টার মাথায় জিন্না ক্যাপ পরিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, এহসান বাবু দেশ নাটকের। তাহলে তারা গিয়ে বলছে যে ওই লোকটাকে বের করেন। আপনারা নাটক করেন, নিত্য পুরাণ মাসুম রেজার যে নাটক, সেটা হচ্ছে।
এবং তবে আগুন দেওয়া হবে, হ্যান হবে, ত্যান হবে, এইসব একটা গিমিক তৈরি হলো। হ্যাঁ, নাটক কি বন্ধ করে তাহলে আর কি থাকে? মামুনুর রশিদ বললেন যে এই নাটক বন্ধ করে দিলে আর আমাদের থাকে কি? আপনাদের কি থাকে, কি ছিল? আপনারা তো এই আরণ্যক আপনারা ওরা কদমালি করেছেন, রারাং করেছেন, সাঁওতাল বিদ্রোহের নাটক করেছেন, তো নিজেরা বিদ্রোহ করতে পারলেন না কেন এই গণঅভ্যুত্থানের মধ্যে? তাহলে 15 বছর ফ্যাসিবাদের পক্ষে কাজ করলেন, এখন এই নাটক যদি বন্ধ করে দেন তাহলে আমরা কি করব? নাটক গান বন্ধ হলে শিল্পকলার থাকে কি? শিল্পকলার কোনো অসুবিধা নাই তো, শিল্পকলার মতো করে চলছে। শিল্পকলা জীবনের যে শিল্পকলা এই শ্রমজীবী মানুষের, সে শিল্পকলা চলছে, কারণ সেই শিল্পকলা আপনাদের সাথে না, আপনাদের শ্রেণীর না। এটা আপনার একটা লফটি জায়গা থেকে দেখছেন, আমরা দেখছি একটা লফটি জায়গা থেকে। না হলে ন্যায্যনগর ইশতেহার আপনি করেন কি করে এই সময়? আপনার তো কথা ছিল 400 450 যে আংশিক এবং সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছে, যে তাকে কি করে পুনর্বাসিত করা যায়, ব্রেইল সিস্টেমটা কি করে আনা যায়। মাহা মির্জা নামের একজন শিক্ষাবিদ এবং অ্যাক্টিভিস্ট, তিনি লিখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শুভ নামের এক অন্ধ ছেলের কথা। যান পড়ুন তার ওয়ালে গিয়ে, কি বেদনার কথা লিখেছেন। কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বলেছে তুমি অ্যাপ্লিকেশন করো যে তুমি পরীক্ষা দেবে, চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা তুমি দিতে পারো নাই। একটা অন্ধ ছেলে, আবার সে গণঅভ্যুত্থানে আহত হয়েছিল, গণঅভ্যুত্থানে তার মাথায় গুলি লেগেছে, এখন একটা বুলেট আছে, ছড়া গুলি। তাহলে তাকে কেন আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের কাছে? না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খোঁজ নিয়ে তাকে নিয়ে আসবে? তাহলে 3 মাসে কি ভুল পাল্টে গেল? এখন এই ছেলের পক্ষে কে দাঁড়াবে? তাহলে এই 450 ছেলে মানুষ যারা দৃষ্টিশক্তি আংশিক অথবা সম্পূর্ণ হারালেন, তাদের নিয়ে পিআইবিতে সেমিনারটা করেন না কেন? ন্যায্য নগর ইশতেহার, তারাই নগরে বাস করে না, তারাই বাংলাদেশে বাস করে না। আচ্ছা, এই সমস্ত বিষয় তাহলে সাংস্কৃতিক বোধে আসলে পরিবর্তনটা কি ঘটলো আমাদের? মানে আমরা ফ্যাসিবাদের আমলে যেই সাংস্কৃতিক বোধ, যেই মননের মধ্যে ছিলাম, মানসিক দৃষ্টিভঙ্গির মধ্যে ছিলাম, যেই জীবন দৃষ্টিভঙ্গির মধ্যে ছিলাম, কিছু কি পাল্টালো? আমরা কি নির্দিষ্ট একটা শ্রেণীর তোষামুদে সৈনিক হিসাবে, তোষামদি ব্যবস্থাপক হিসাবে, কতগুলো টুল হিসাবে কাজ করছি না? তাহলে সংস্কার প্রক্রিয়াটি হচ্ছে একটি নির্দিষ্ট ব্যবস্থা, সেটা অটুট থাকবে, কাঠামোটি তার কিছু কিছু, ধরুন একটা ভবন, একটা 5 তলা ভবন, তো এটা নানান কারণে তার রং চটে যেতে পারে, হতে পারে বর্ষা বাদলে কয়েক বছর পুরনো হলে রং টং চটে যায়, তাহলে এটা একটু আকর্ষণীয় করার জন্য চুনকাম করতে হয়, অন্য রং দিতে হয়, লাইটগুলো একটু পাল্টে দিতে হয়, আশেপাশের আবর্জনা পরিষ্কার করতে হয়, দেখতে সুন্দর লাগে, বা নতুন হলো। সংস্কার তো সেটা। তার মানে রাষ্ট্র কাঠামো যে শোষণমূলক ব্যবস্থাটি আছে, ওই মালিক গোষ্ঠী, ধনিক বণিক গোষ্ঠী বেক্সিমকোকে 60 কোটি টাকা ঋণ দিচ্ছে এই রাষ্ট্র। তাহলে বেক্সিমকো এমনিতে ঋণ খেলাপি, তাহলে তার আগের টাকাগুলো কই? কারণ 60 কোটি টাকা ঋণ দিচ্ছে কেন? দিচ্ছে যে তার শ্রমিকদের বেতন দেবে। তাহলে বেক্সিমকোর এত টাকা গেল কোথায়? বেক্সিমকোর টাকা নাই সালমান এফ রহমানের? সালমান এফ রহমান এই সেদিন 13 জন, গতকাল 13 জনকে আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা হলো, প্রত্যেকেই খুশি মনে মানুষের দিকে হাত নাড়তে নাড়তে যাচ্ছে। রাশেদ খান মিনন, হাসানুল ইনু, এই যে আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান, আরো যে সমস্ত বদমাশরা আছে, হাত নাড়তে নাড়তে হাসি মুখে। রাষ্ট্র তাদেরকে এই জায়গাটায় রেখেছে, আরামায়েশে রেখেছে। তাহলে শ্রেণী স্বার্থে এই মানুষগুলোর সাথে বেক্সিমকোকে 60 কোটি টাকা যে ঋণ দিচ্ছে, তো রাষ্ট্রের টাকা। তাহলে রাষ্ট্রের টাকা কার সাথে কথাগুলো দিচ্ছেন? এটা তাহলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা জবাবদিহিতামূলক ব্যবস্থা প্রত্যাশা করেছিল বাংলাদেশ, যে 60 কোটি টাকা যে আমি বেক্সিমকোকে ঋণ দেব, সেটার এই সিদ্ধান্ত নিতে আমাকে কে আমাকে অনুমতি দিল? আপনাকে আবু সাইদের মা অনুমতি দিয়েছে? কারণ এই বেক্সিমকো 15 বছর থেকে, এই 15 বছর তারও আগে থেকে এই ফ্যাসিজমকে সহায়তা করেছে এবং টিকিয়ে রাখতে সহায়তা করেছে, এবং নিজে দেশের সম্পদ বাইরে পাচার করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা ঋণ বাংলাদেশ ব্যাংকের কাছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। তাহলে একদিকে পুঁজিপতি শ্রেণী টাকা লুটপাট করেছে, লোপাট করেছে, করে বিদেশে পাচার করে দিয়েছে, অথবা নিজের ব্যক্তিগত বিলাস বেসনের কাজে লাগিয়েছে, এবং তাকেই আবার রাষ্ট্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকার তাকে 60 কোটি টাকা ঋণ দিয়ে দিচ্ছে। সেলুকাস
সেলুকাস না। বিষয়টা হচ্ছে যে এটাই নিয়ম, কারণ শ্রেণী স্বার্থ এই করে, এবং সেই শ্রেণী স্বার্থকে টিকিয়ে রাখার জন্য সেই শ্রেণী স্বার্থের, সেই বিত্তশালী বুর্জুয়া শ্রেণীর স্বার্থ টিকিয়ে রাখার জন্য সংস্কার হচ্ছে। অর্থাৎ যত বেশি টাইট হয়ে পড়েছিল, যাতে এই লড়াইটি চূড়ান্ত অর্থে শ্রমজীবী মানুষের মুক্তির লড়াইয়ের দিকে না যায়, অর্থাৎ এই শ্রেণী শোষণের যে একটা ধনতান্ত্রিক ব্যবস্থা আছে, পুঁজির শাসন এবং শোষণ, ব্যক্তি পুঁজি বা গোষ্ঠী পুঁজি, সেটাতে সংখ্যাগরিষ্ঠ মানুষের শ্রম আত্মসাৎ করে এবং শ্রমের ফসল থেকে যে মুনাফা তার হয়, এবং এই যে শোষণমূলক যে ব্যবস্থাটি আছে তার জাতা কলে যে পিষ্ট হচ্ছিল, তা যেন একটু আলগা হয়, আপাত আলগা, না হলে এই তো বিস্ফোরণ ঘটবে। ফলে বিস্ফোরণ ঘটার আগেই তাকে এক রকমের গ্রহণযোগ্য একভাবে তথাকথিত এবং জ্ঞানী তথাকথিত তাদেরকে তথাকথিত এইসব মানুষদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে জ্ঞান চর্চার জায়গায় নিয়োগ দিলেন। তা আপনাদের জ্ঞান চর্চার মধ্যে এই কথা বলার স্বাধীনতা, তথাকথিত প্রগতিশীল গান, কবিতা এইসব উচ্চারণ করার মূল মানে এইটাই করার জন্য গণ অভ্যুত্থান হয়েছিল, হচ্ছে তো। আমরা যে সমস্ত প্রগতিশীল গান কবিতা করি তার শ্রোতাকে গার্মেন্টস অঞ্চলে গিয়ে, গার্মেন্টস শ্রমিকদের ওইখানে গিয়ে এই যে আকিস জুট মিল, যেটা সেই জুট মিলের শ্রমিকদের কলোনিতে গিয়ে কোনো প্রগতিশীল কবিতা উচ্চারণ করা যাবে? গান করা যাবে? গান দিয়ে তার মানে বিপ্লবী উদ্বুদ্ধ করার কাজটি করা যাবে? মানুষের গলার স্বর বন্ধ, সেই নাটক করছেন আপনি মহিলা সমিতিতে। মানুষের কথা কণ্ঠনালীতে সূর্য, কোনো সন্দেহ নাই, আগুন। তাহলে সেই নাটক দেখছে কে? যিনি দেখছেন তিনি আবার আচমকা ব্যস্ত হয়ে পড়লেন যে আমি সব ঠিক আছে, কিন্তু এবার একটা ইসলাম জাতীয় একটা আধুনিক ইসলামের একটা ব্যাপার আছে আমাদের। আমরা কিন্তু মুসলমান, মানে এই বাংলাদেশ, এই জনপদ, আমাদের কয়েক হাজার বছরের ঐতিহ্য আছে। এই যে মাহফুজ আলমরা উপদেষ্টা বলার চেষ্টা করছেন, এজমালি সংস্কৃতির শহর। এই পিআইবির যে মহাপরিচালক হয়েছেন, বাসসের যে পরিচালক হয়েছেন, এরা প্রত্যেকে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার সাথে নিয়োগ পাওয়ার দুদিন আগে তারা প্রত্যেকের ফেসবুক পোস্টে গিয়ে দেখুন ইসলামী কবিতা পোস্ট করেছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। এই সাম্প্রতিক ঈদে মিলাদুন্নবী এদের পুরনো সমস্ত লেখালেখির মধ্যে গিয়ে দেখুন তো কোথাও এই ধরনের ইসলামী জিকির আছে কিনা। তাহলে কি ভয়ঙ্কর একটা প্রবণতা। গণঅভ্যুত্থান ঘটল গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষায়, সমস্ত রকমের পুঁজিতান্ত্রিক যে শোষণ, ফ্যাসিবাদ, মানে এই যে বুর্জুয়া শ্রেণী তার শাসন শোষণ টিকিয়ে রাখবার জন্য এমন নির্মম পর্যায়ে পৌঁছায়, জাতীয়তাবাদের স্লোগান তুলে, যে উগ্র জাতীয়তাবাদী স্লোগান এবং একটা ম্যানিপুলেশন তৈরি করে যে আমরাই ঠিক, আমরাই ঠিক, আমরাই ঠিক, আমরা ছাড়া আর কেউ ঠিক না। এই দীর্ঘদিন এটা চলতে চলতে সমস্ত শিল্প সংস্কৃতির লোকেরা তাদের কাছে গিয়ে চঞ্চল চৌধুরীর হাত পায়ে সালাম করা শুরু করলেন। আপনারা তাপস তৈরি করলেন একটা গান বাংলা চ্যানেল আপনাদের প্রশ্রয়ে। সমাজ সমস্ত দিক থেকে অনৈতিকতার চূড়ান্ত চর্চার মধ্য দিয়ে আপনারা এখানে ইসলাম কায়েম করতে যাচ্ছেন এখন। আরে ভাই, খোদ সৌদি আরবে 3 দিন আগে, যে সৌদি আরবে এই যে লক্ষ লক্ষ মানুষ গিয়ে হজ করে, পবিত্র কাবা শরীফ প্রদক্ষিণ করে, হজরে আসওয়াদ কালো পাথর চুম্বন না করলে আপনাদের পুণ্য অর্জন হয় না। জগতের একটু চোখ উন্মোচন করুন, চক্ষু মেলুন, দেখুন এই 3 দিন আগে খোদ সৌদি আরবে ফ্যাশন প্যারেড হয়েছে, ফ্যাশন শো, এবং থিম হচ্ছে কাবা শরীফ। যান অনলাইনে দেখুন, গিয়ে মঞ্চের মধ্যে এরকম একটা কাবা শরীফ সাজিয়েছে তারা, কাবা ঘর, ওটা একটা ঘর ভাই। ওই ঘরের পাশ দিয়ে জেনিফার লোপেজ, নামটা পরিচিত, হলিউডের নায়িকা, নামি দামি ফ্যাশন মডেল, স্বল্প বসরা হয়ে ক্যাটওয়াক করছে। ক্যাটওয়াক বোঝেন তো, বিড়াল পায়ে হাঁটে। তাহলে পুঁজিবাদী ব্যবস্থার পুরুষতান্ত্রিক পণ্য মানসিকতার শিকার নারীকে ওইভাবে প্রদর্শন করা, পোশাকের জন্য ওইভাবে নারী শরীর প্রদর্শন করা, তাহলে আপনার খোঁজ সৌদি আরবের কাবা ঘর তো ভেঙে পড়লো না, লানত পড়লো না তো। সেটা যারা পোস্ট করেছেন, একজন ছবি দিয়েছেন, সেখানে একজন লিখছেন আমাদের ইসলামী বোন বা ইসলামী নারী, তিনি লিখছেন যে হায় হায় একটু পরেই তো ইসরাফিলের শিঙা বেজে উঠবে। কোথায়?
72 ঘন্টা পার হয়েছে, শিঙা তো বাজে না, শিঙা বাজবে না। কারণ সৌদি আরব ও আধুনিকতার সাথে চলতে শিখেছে। মসজিদে মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করেছে, সাউন্ড পলিউশন হয়। এখন আমাদের দেশের মোল্লা যারা আছেন, এই যে ইসলাম যারা কায়েম করছেন, এখানে নদীমাতৃক ইসলামের কথা বলছে মাহফুজ আলম, এই যে ফারুক ওয়াসিফরা কিংবা মাহবুব মোর্শেদরা ইসলামের কথা বলছেন, আমি মাহবুব মোর্শেদের একটা স্ট্যাটাস করব একটু পরে, দেখবেন কি ভয়ঙ্কর। কারণ এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে কোথাও শ্রমজীবী মানুষের কথা নাই। যারা শ্রমজীবী মানুষ তাদের এই শ্রমিক নির্যাতনের কোনো কথা নাই। এবং তারা কি ভয়ঙ্কর রকমের, এই যে এত কম মজুরি নির্ধারণ করার পরও সেই মজুরি দিচ্ছে না মালিক পক্ষ। এখন 18 দফা চুক্তি স্বাক্ষর করেছিল যে আসিফ এই উপদেষ্টা, এবং তার কি গলার তেজ, সে গিয়ে বলছে যে এই যে চুক্তি স্বাক্ষর করা হলো, আমাদের মনে থাকবার কথা এই 2 মাস আগে বা 1.5 মাস আগে গার্মেন্টসের মালিক পক্ষ এবং শ্রমিকদের সাথে মিলে বিজিএমইএ এবং ওই তৈরি পোশাক শিল্পের মালিক সমিতি আর হচ্ছে শ্রমিকদের মধ্যে চুক্তি স্বাক্ষর হলো, 18 দফা চুক্তি। তো 18 দফা চুক্তি স্বাক্ষর করেছিল। যখন চুক্তি স্বাক্ষর করা হলো, এই আসিফ বলল যে আর যেন কোনো গোলমাল না হয়, এবং বিক্ষোভ হলে শিল্প অঞ্চলের ভিতরে হবে, কারখানার ভিতরে বিক্ষোভ করা যায়, রাস্তায় যাওয়া যাবে না, কারণ বড় লোকদের চলাচলের অসুবিধা। বলছে জনসাধারণের অসুবিধা। যান জনসাধারণকে গিয়ে জিজ্ঞাসা করেন সে শ্রমিকের পক্ষে কিনা, যান গিয়ে জিজ্ঞাসা করুন। আপনার ওই পিআইবি অডিটোরিয়ামে সেগুন বাগিচায় বসে ওই আলোচনা, ওই মানুষের দেখা পাওয়া যাবে না। এবং এই যে ভাবুক চিন্তক গণবুদ্ধিজীবীরা আপনারা আলোচনা করছেন, কি আলোচনা করেন, কি নিয়ে কথা বলেন? এখন 18 দফা চুক্তি স্বাক্ষর করেছিল, তার অন্যতম ছিল বকেয়া মজুরি পরিশোধের ব্যবস্থা করা। মালিকদের প্রণোদনা দেয়া হয়েছে, বিনা সুদে ঋণ দেয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। শ্রমিকদের মজুরি পরিশোধের তো উদ্যোগ নাই। মানে ওই শর্ত ছিল যে হ্যাঁ, এই বিনা সুদে ঋণ দিলাম, যে শ্রমিকদের বেতন শোধ করে দাও। বকেয়া বেতন 1 বছর, 7 মাস, 8 মাসের বেতন এক একজনের বাকি। সেই বকেয়া বেতনের দাবিতেই চম্পা খাতুনরা যখন মিছিল করেন বন্ধ কারখানার সামনে গিয়ে, তখন তাকে পুলিশ গুলি করে মেরে ফেলে, সেনাবাহিনী গিয়ে ফাঁকা গুলি করে। তোয়াকালুজ্জামানের সেনাবাহিনী কার পক্ষে? আগের মতো সেই সামন্ত ব্যবস্থা যখন ছিল, জমিদারদের পাহারার জন্য লাঠিয়াল থাকতো, তাহলে আমাদের এখানকার সেনাবাহিনী কিছুদিন আগে এই জুলাই আন্দোলনে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর কাদের পক্ষে কাজ করেছিল? হঠাৎ করে একই শ্রেণী থাকলো, এই লাল কাপড় পরা ফ্যাসিস্ট নাই, এখন গণতন্ত্রের আপনার খাদি কাপড় পরা একজন গণতন্ত্রের মুখোশ পরা লোক আছে, তো তার সাথে সেনাবাহিনী আছে। তাহলে যদি নাই থাকে, তাহলে সেনাবাহিনী কি কারণে গিয়ে শ্রমিক অঞ্চলে মধ্যস্থতা করতে হয়? বিক্ষোভ সামলানোর জন্য তো মালিকরা থাকুক, মালিকরা কথা বলুক, তারা টাকা দেয়। প্রতিদিনই শ্রমিক অসন্তোষ চলছে, এগুলো নিয়ে কথা হয়। ওই যে আসিফ তাহলে কোথায়, কি এই অসন্তোষ কাটানোর কি উদ্যোগ নেবেন আপনি? আপনি তো মালিকদের পক্ষে কথা বলেছিলেন তখন, যে এই যে মীমাংসা করে দিলাম আমরা, এই যে হলো, এই বেতন টেতন দিয়ে দেবে। কোথায় মনিটর করেছেন? পরে নাই, করার কথা নাই। এখন আওয়ামী লীগ এবং সেই ফ্যাসিস্ট রেজিম নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করেছে, সব করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এগুলো নানান কাহিনী। তো সেগুলো যারা, এগুলো নিয়ে যারা ভাবছেন, যারা কথা বলছেন, এখন বুর্জোয়াদের এই ক্ষমতা এবং আওয়ামী লীগ একটা প্রতীকী শক্তি, ফ্যাসিস্ট শক্তি, কিন্তু বুর্জোয়াদেরই তো শক্তি। তাহলে তার বিরুদ্ধে মানুষের যে বিক্ষোভ তৈরি হয়েছিল, সেটা মূলত এই যে সামাজিক বৈষম্য আছে, শুধুমাত্র ছাত্রদের ব্যাপারে না, সামাজিক বৈষম্য যেটা আছে, শ্রেণী বৈষম্য যেটা আছে, তার বিরুদ্ধে মানুষের মুক্তির একটা লড়াই ছিল। শ্রীলঙ্কার দিকে তাকাই আমরা, সাম্প্রতিক সময় শ্রীলঙ্কায় সাধারণ নির্বাচন হয়েছে এবং বামপন্থী লাল পতাকার মানুষেরা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। প্রথম যে কাজটি করেছিল, যে মধ্যবিত্তের জীবনে নাভিশ্বাস ওঠা যে দ্রব্যমূল্য, এই ঊর্ধ্বগতির দ্রব্যমূল্য 7 দিনের মধ্যে সমস্ত পণ্যের মূল্য কমে গেছে, দাম কমে গেছে। পণ্য মূল্য কমলো কি করে? তাহলে একই সিন্ডিকেট, সেটা আওয়ামী আমলে যেটা এখানে ছিল, বিএনপি আমলে যেটা থাকে, অথবা জামাতে ইসলাম আসলে যেটা থাকে, সেই একই সিন্ডিকেট ব্যবস্থা, এই সিন্ডিকেট ব্যবস্থা ভাঙার মতো কোনো শক্তি সেনাবাহিনীও পাচ্ছে না, আমাদের এখানকার গণতান্ত্রিক চিন্তক, ভাবুক বুদ্ধিজীবীরাও পাচ্ছে না।
পাবে কি করে? কারণ তাদের তো সংকট না, তারা তো ডিম কিনতে গিয়ে সমস্যায় পড়ে না, তারা তো সবজি কিনতে গিয়ে এক আটি পালং শাক কিনতে গিয়ে অনেক টাকা খরচ করতে হয় না তাদের। এই শেখ হাসিনা রেজিমের সময় মানুষ মাছের কাঁটা কিনেছে, মাছ না, 2 পিস মাছ না, কাঁটা, কাঁটা, কানকো, মাথা টাথা এইসব মিলে। তাহলে বাজারে কি এরা যায়? যায়, কিন্তু বেতন পায় কত? এইসব সরকারি প্রতিষ্ঠানে বা এর আগে তারা যেখানে যেখানে কাজ করেছেন, বড় বড় পত্রিকায় কাজ করেছেন, দৈনিক পত্রিকায়, গণমাধ্যমে কাজ করেছেন, তাহলে সেখানে বেতন কত? বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, সেখানে বেতন কত? তাহলে আপনার তো এই দ্রব্যমূল্যের নাভিশ্বাস নিয়ে আপনার কষ্ট পাওয়ার কিছু নাই। তাহলে আপনি, যিনি গণতান্ত্রিক শিক্ষক হিসাবে পরিচিত, আপনি এসে পরে কি করলেন? তাহলে এই যে রাষ্ট্র ক্ষমতা, এই রাষ্ট্র ক্ষমতার যে একটা এককেন্দ্রিক শাসন, তো এককেন্দ্রিক শাসনের মধ্যে আমরা ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের মধ্যে ছিলাম, তার বিপরীতে গণঅভ্যুত্থানের একটা স্বতঃস্ফূর্ত লড়াই সেটা হয়েছে, কিন্তু তার একটা সুনির্দিষ্ট নেতৃত্ব লাগে, সুশিক্ষিত নেতৃত্ব লাগে, যে এই আন্দোলনকে সে কোন পথে পরিচালিত করবে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যখন রাষ্ট্র এইভাবে ফ্যাসিবাদ পতিত হলো, এবং পতিত হলো কিন্তু সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করবার পরে, পতিত হলো শুধুমাত্র ছাত্রদের কারণে না, সর্বস্তর প্রায় 110-এর বেশি শ্রমিক নিহত হয়েছেন এখানে। গার্মেন্টস শ্রমিকের সংখ্যা, নিহত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তারা বলবেন এখানে গার্মেন্টস শ্রমিক, সরাসরি গার্মেন্টস শ্রমিকরা মারা গেছেন 27 জনের বেশি। তাহলে দেখান না কোথায় কোথায় একজন মধ্যবিত্ত নাগরিক, মানে একদম নাগরিক, সে নাগরিক জীবনে থাকে, যে ন্যায্য নগর ইশতেহার নিয়ে ভাবে, নগরে যে থাকে, তার মৃত্যুর সংখ্যা দেখান, পরিসংখ্যান। যে কোনো মৃত্যুই খুবই মর্মান্তিক, বেদনার। আবু সাইদ মারা গেলেন রংপুরে, দরিদ্র পরিবারের একজন সন্তান মারা গেলেন। তো ফলে এই সমস্ত কিছুর মধ্যে কই গণঅভ্যুত্থানের চেতনার জায়গা? কোথায় শ্রমিকের কথা? কোথায় শ্রমজীবী মানুষের মুক্তির কথা? মানুষের জীবনে যে নাভিশ্বাস, মধ্যবিত্তের জীবনে যে নাভিশ্বাস, দ্রব্যমূল্যের সিন্ডিকেট, তেলের দাম, ডিমের দাম, আলুর দাম, নতুন আলু উঠেছে। আমি সংবাদপত্রের প্রকাশিত সংবাদ দেখে বলছি, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রবণতার জায়গায় আপনারা বসবাস করেন। এবং আপনারা বলছেন যে দেখুন কি কি তারা বলেন। কিশোরগঞ্জের একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মিয়াবাজারে নিজের সেলুনে কাজ করত হৃদয় রবিদাস নামের এক ছেলে। ছেলেটার সাথে এক মুসলিম মেয়ের প্রেমের সম্পর্ক আছে। এই অভিযোগে স্থানীয় কিছু মুসলিমরা তার দোকানে ঢুকে মারধর করে, আর্মির হাতে তুলে দেয়। খবর পেয়ে ছেলের পরিবার আর্মির কাছে গেলে তারা পরদিন খবর দেবে বলে জানায়। সকালে সেনাবাহিনী পরিবারকে ফোন দিয়ে জানায় হৃদয় মারা গেছে। কেন? তাহলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সেনাবাহিনী কি শশা খায় নাকি ওখানে বসে বসে? তাহলে রবিকে যে নিয়ে গেল, হ্যাঁ, মুসলমানদের, আপনাদের জাত গেল মুসলমানদের, যে একটা হিন্দু ছেলে প্রেমে করেছে, তো আপনার ওই মেয়ে প্রেম করেছে, তো ওটা প্রেম, ওই হিন্দু মুসলমান নিয়ে হয় নাই, প্রেম হয়েছে। স্বাভাবিক বৃত্তি মানুষের, এটা হৃদয় আবেগ। তা আপনি মারতে গেলেন, তো মারতে বলেন, মারটার খেলো, তারপর আর্মি নিয়ে গেল। তো আর্মি নিয়ে গিয়ে তাদের কাছে রেখে দিল কেন? হাসপাতালে নিয়ে গেল না কেন যদি অসুস্থই হয়ে থাকে? এবং আত্মীয় স্বজনরা যেদিন দেখা করতে গেল তারা বলল যে না, এখন দেখা করা যাবে না, কালকে আসেন। কালকে যাওয়ার পর কুমিরের বাচ্চা দেখানোর মতো করে জীবিত বাচ্চা দেখালেন না, কিন্তু দেখালেন হচ্ছে মৃত মানুষ, মারা গেছে, আসুন নিয়ে যান। জাদুঘর নাকি ওখানে? জীবিত মানুষ ঢোকে এবং মৃত মানুষ বেরোয়, অথবা মৃত মানুষ ঢুকলে জীবিত হয়ে বের হয়? মিউজিয়াম? তাহলে এই সমস্ত কিছু আছে, কিন্তু চলছে, অব্যাহতভাবে আছে। এখন আমরা যেই জায়গাগুলোতে আরো একটু একটু করে যাই, দেখুন এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের যে বন্ধুরা ছিলেন, যারা গণঅভ্যুত্থানের সময়, বিশেষ করে সামিনা লুৎফা এবং এই যে অধ্যাপক মামুন, তারা তো একভাবে
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সাথে যুক্ত এবং আমাদেরও খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে ওনাদের প্রতি। এখন এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তারা অ্যাক্টিভিস্ট এবং বিশাল অবদান আছে, তারা থিয়েটার অ্যাক্টিভিস্ট, তারা কখনো কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন এবং গুণী মানুষ, তারা সমাজবিজ্ঞানী, কোথাও কোনো সন্দেহ নেই, বা নির্বিজ্ঞানী। দেখুন, তারা একটা আলোচনা সভা আয়োজন করেছে, এর মধ্যে হবে, সেটি হচ্ছে নভেম্বরের 22, 2024 অনলাইন আলোচনা। এটা যারা আয়োজন করছে তারা হচ্ছে ফেমিনিস্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ, মানে বাংলাদেশের নারীবাদীদের একটা সংগঠন, ফেমিনিস্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ, ফ্যাব। আলোচনার বিষয় কি? জুলাই গণ অভ্যুত্থানের পূর্বের ও পরের ব্যাটাগিরির রাজনীতি। বোঝা জানে, ব্যাটারি না, জুলাই অভ্যুত্থানের পূর্বের এবং পরে ব্যাটাগিরি, কোট আনকোট। ব্যাটাগিরি মানে হচ্ছে পুরুষগিরি আর কি, মানে জুলাই অভ্যুত্থানের পূর্বে এবং তারপরে ব্যাটাগিরির রাজনীতিটা কি হলো? এটা গণ অভ্যুত্থানের পরের মানে ইস্যু আন্দোলনের। এই কারণে যখন ওই কাতারবন্দি হয়ে মানুষ মারা যাচ্ছিল, সেখানে কি হয়েছিল যে কতগুলো বেটা মরে আর কতগুলো বেটি মরে। কি ভাষা দেখুন, দুজন বিশ্ববিদ্যালয় শিক্ষক আছেন এখানে, একজন মির্জা তাসলিমা সুলতানা, সোশ্যাল জাস্টিস অ্যাক্টিভিস্ট অ্যান্ড প্রফেসর, ডিপার্টমেন্ট অব অ্যান্থ্রোপোলজি, সামিনা লুৎফা, অ্যাক্টিভিস্ট, রিসার্চার, প্লেরাইট, অ্যাক্টর, নাট্যকার, নির্দেশক এবং অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অব সোশিওলজি, ইউনিভার্সিটি অব ঢাকা। এইটা গণ অভ্যুত্থানের চেতনা। শব্দ নিয়ে কোনো সমস্যা নেই, আপনি আরো কদর্য শব্দ ব্যবহার করতে পারেন, কারণ ব্যাটারা খুব ভয়ঙ্কর, পুরুষ ভীষণ, পুরুষতান্ত্রিকতা ভয়ঙ্কর। কাবা শরীফকেও নিয়ে আসছে, কাবা শরীফকে এনে ওর চারপাশ দিয়ে জেনিফার লোপেজকে হাঁটাচ্ছে, পুরুষের যে তান্ত্রিক যে পণ্য মানসিকতা, সেখান থেকে বিক্রি করতে হবে কাপড়, ফ্যাশন শো। কারণ ওখানে ওরা কনসার্ট করলো কয়েকদিন আগে সৌদি আরব, পুরুষ খুব খারাপ। ফলে আপনি জুলাই অভ্যুত্থানের পূর্বের ও পরের ব্যাটাগিরির রাজনীতি, এতে চমক হয়, অশ্লীল চমক। এটা জুলাই অভ্যুত্থানের পূর্বের ও পরের ছাত্র রাজনীতি নিয়ে কথা বললেন, শিক্ষক রাজনীতি নিয়ে কথা বলছেন না কেন? জুলাই অভ্যুত্থানের পূর্বের ও পরের শিক্ষাবিদদের মনস্তত্ত্ব, সেটা নিয়ে কথা বলেন না কেন? কি মৌলিক পরিবর্তন ঘটে গেল সেই জায়গাগুলোতে, সেগুলো নিয়ে তো আপনাদের কথা ছিল, আপনারা কথা বলবেন সেইটা। এখন ঠিক আছে, নারীবাদের এইটা একটা ইস্যু, LGBTQ একটা ইস্যু, লিঙ্গ সংক্রান্ত বিষয় ইস্যু, পৃথিবীতে এগুলো খুব চটকদারি স্লোগান, এবং চটকদারি স্লোগানই শুধু না, খুব অপরিহার্য বিষয়। কারণ আমাদের এখানকার, আমাদের দেশেই এই গণঅভ্যুত্থানের সময় তো তৃতীয় লিঙ্গের মানুষেরা বা জেন্ডার আইডেন্টিটির মানুষেরা তারা ছিলেন। এমনকি ব্লগার হত্যাকাণ্ডের সময় ওই তেজগাঁতে একজন ব্লগার হত্যাকারীকে ধরে ফেলেছিলেন একজন তৃতীয় লিঙ্গের মানুষ। সাহস আছে তাদের। এবং তো বন্যা ত্রাণের জন্য টাকাও দিয়ে গেছেন তারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন TSC-তে অর্থ সংগ্রহ করছিল, তারা এসেছেন টাকা দিতে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পূর্বের পরের শ্রমিকদের জীবন, সেটা নিয়ে আলোচনা করেন না কেন? আপনি বিদগ্ধ মানুষ, এটা আলোচনা হওয়ার কথা। আচ্ছা, আলোচনা হওয়ার কথা, কিন্তু সেখানে কি আপনারা এই আলোচনাটা করবেন যে শ্রমিকদের এই যে আকিস বশির গ্রুপের বশিরকে এখানে আনা হলো, এবং বশির এখন উপদেষ্টা, আর ওদিকে বশিরের আকিস জুট মিল থেকে 6300 শ্রমিক অনিবার্যভাবে অনির্দিষ্টকালের জন্য না খাওয়া অবস্থায় পতিত হলো? করবেন না। এরকম বিচিত্র রকমের আলোচনা আছে। এখন আসুন, মাহবুব মোর্শেদ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের, যিনি এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে নিয়োগ পেয়েছেন, সাম্প্রতিক সময়ে মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টা হয়েছেন এবং সেগুলো নিয়ে নানান কথাবার্তা আছে। সেই কথাবার্তার সপক্ষে মাহবুব মোর্শেদ একটা কথা লিখেছেন 2 দিন আগে। 2013 সালে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় বইমেলায় একদিন মোস্তফা সরোয়ার ফারুকীর সঙ্গে আমার দেখা হয়। সেবার বইমেলাটা একটু অন্যরকম ছিল। মেলায় আমার 2টো বই প্রকাশিত হলেও গণজাগরণ মঞ্চের বিরোধী অবস্থান নেওয়ার কারণে আমি প্রায় অচ্যুত হয়ে পড়েছিলাম। গণজাগরণ মঞ্চের সময় বিরোধী অবস্থানে ছিল। প্রগতিশীল কবি সাহিত্যিকরা আমাকে এড়িয়ে চলতেন। আমি স্বভাবসুলভ পরিহাসমূলক কোনো সম্বোধন
করে কারো দিকে এগিয়ে গেলেও চোখ রাঙিয়ে আক্রমণাত্মক ভঙ্গি তৈরি করতেন তারা। ওই সময় ফারুকীর সঙ্গে একদিন দেখা হলো। তখন বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে হতো। মেলা থেকে বেরিয়ে আমরা সরোয়ার্দীর উদ্যানে ডিম পরোটা খেলাম। তখন ফারুকী তার দুঃখের কথা বললেন। ওই সময় তিনি টেলিভিশন সিনেমাটি রিলিজ দিয়েছেন। আন্দোলনের কারণে সিনেমাটি ব্যাপকভাবে মার খেয়ে যায়। মানে গণজাগরণ মঞ্চের যে আন্দোলন, যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে যে আন্দোলন। ফাঁসির দাবি কেন ছিল? ফাঁসির দাবি ছিল কারণ আদালত থেকে কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছিল এবং তার পরপরই সারা দেশের মানুষ, প্রধানত ছাত্ররা, প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো ক্ষিপ্ত হয় এবং শাহবাগে গণজাগরণ মঞ্চের কাজ শুরু হয়। তখন ব্যাপকভাবে মার খেয়ে যায়, ব্যবসা করতে পারে নাই। ফারুকী আমাকে বলেন তার বিদেশি বন্ধুরা তাকে জিজ্ঞেস করছেন এই আন্দোলন আসলে কি নিয়ে। তিনি যখন তাদেরকে বলেছেন এই আন্দোলন যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে, তখন তার বিদেশি বন্ধুরা তাকে পাল্টা প্রশ্ন করেছেন যুদ্ধ অপরাধীদের বিচার তো চলছে, তাহলে আন্দোলন কি নিয়ে? তিনি যখন উত্তর দিয়েছেন এই আন্দোলন মূলত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে সংগঠিত হয়েছে, তখন বিদেশিরা তাকে প্রশ্ন করেছেন এরকম দাবি কি কোনো সভ্য দেশে উঠতে পারে? শহুরে শিক্ষিত একটি জনগোষ্ঠী শহরের কেন্দ্রে সংগঠিত হয়ে ফাঁসির দাবিতে একত্রিত হতে পারে? কি তামসা! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলারের পতন ঘটল, নাজি ক্যাম্পের পাহারাদারদের কি করা হয়েছিল? যুদ্ধ অপরাধীদের যখন বিচার চলে জেনেভায়, তখন তাদের শাস্তি কি দেয়া হয়েছিল? তারা অসভ্য ছিল তখন, কারণ যুদ্ধ অপরাধের বিচার হচ্ছিল। আর ফারুকীর বিদেশি বন্ধুরা ৭১ সাল জানে না, যুদ্ধ অপরাধী জানে যে বিচার তো চলছে এবং ফাঁসির দাবি করছে, এ কারণে রাস্তা বন্ধ করে দিতে হবে, বাংলাদেশে গিয়ে ঘুরে আয়। ৭১ সালে ঘুরে আয়, বাংকারে ফক্সলে ধর্ষিতা হয়ে আয়, যুদ্ধ শিশু হিসাবে এই কানাডা শহরের মনোয়ারা ক্লার্ক মৌ, যার কোমরে এবং ঘাড়ে বেয়োনেটের দাগ আছে, কারণ তার মা গর্ভবতী ছিলেন পাকিস্তানি বাংকারে, বেয়োনেট চিরে তার মাকে খুন করা হয়েছে এবং মনোয়ারা ক্লার্ক মৌয়ের পিঠে এবং গলায় সে বেঁচে গেছে, এখনো বেয়োনেটের দাগ আছে, তাকে দেখে আয়। ফারুকী ওই দিন আমাকে বলেছিলেন তিনিও তার বিদেশি বন্ধুদের সঙ্গে একমত। কি একমত? যে কোনো সভ্য দেশ এরকম ফাঁসির দাবি চাইতে পারে? গণজাগরণ মঞ্চের আন্দোলন শেষ হওয়ার পর যখন ফরাদ মজহারকে ঢাকার শিল্পী সাহিত্যিক মহল প্রায় এক ঘরে করে দিল, তখন একদিন কবি আলমগীর নিশাদ আমার কাছে এলেন, বললেন ফরাদ ভাইকে রেস্কিউ করতে হবে। এই যে ফরাদ মজহার, ভাবুক, টাঙ্গাইলে আমরা একটি সাহিত্য সভা করব, যেখানে আমি যাব, সেখানে আমি যাব কিনা? আমি বললাম অবশ্যই যাব। শুনে নিশাদ খুব বিস্মিত হলেন, বললেন আমার আগে তিনি অন্তত 10 জনের সঙ্গে কথা বলেছেন, সবাই তাকে মানা করে দিয়েছেন। সেবার আমি, নুরুল আলম আতিক, সালাউদ্দিন শুভ্র, মোহাম্মদ আজম সহ বেশ কয়েকজন টাঙ্গাইলে গিয়েছিলাম। পরে আমরা যখন ওই সাহিত্য সভা ঢাকায় নতুন করে সংগঠিত করতে যাই, তখন মোস্তফা ফারুকী আমাদের সঙ্গে যোগ দেন। কলকাতার হেজিমনিকে, দীর্ঘদিনের বন্ধুত্বের সুবাদে আমি এটা ভালো করেই জানি, আমাদের গুটি কয় বন্ধুর মতো ফারুকী কখনোই তার মুসলিম পরিচয়কে আড়াল করার চেষ্টা করেননি। আমরা যেমন সাহিত্যের মাধ্যমে কলকাতার হেজিমনিকে চ্যালেঞ্জ করে এসেছি, তেমনি ভাবে ফারুকীও চলচ্চিত্রের মাধ্যমে কলকাতার হেজিমনিকে চ্যালেঞ্জ করে এসেছেন। আমরা যখন কিন্তু নানাভাবে আওয়ামী রেজিম তাকে পর্যুদস্ত করে ফেলেছিল, একের পর এক সিনেমা আটকে যাচ্ছিল, তাকে নানাভাবে কাবু করার চেষ্টা করছিল তারা। আমরা যখন ভোটাধিকার ও মত প্রকাশের দাবিতে দীর্ঘ আন্দোলন শুরু করি, তখন আমাদের লক্ষ্য ছিল আওয়ামী বিরোধী শিবিরে লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষকদের একটি উল্লেখযোগ্য উপস্থিতি নিশ্চিত করা। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছিলাম বহু মানুষ আওয়ামী শাসনের প্রতি তিতিবিরক্ত হয়ে পড়লেও তারা একত্রিত হতে পারছেন না। ফলে আওয়ামী বিরোধী সেকুলার স্পেসগুলোতে আমরা কাজ করতে শুরু করি, তাতে বেশ খানিকটা সফল হই। আমাদের এইসব আন্দোলনেও নেপথ্যে থেকে সমর্থন দিয়েছেন ফারুকী। কিন্তু এখন সমস্যা হলো সবাই মোটা দাগে সবকিছু বিচার করার চেষ্টা করছে। আমরা যারা মাঠে থেকে আন্দোলন করেছি তাদের হয়তো অস্বীকার করতে পারছে না, কিন্তু আমাদের সম্মিলনের কথা বলছি, কিন্তু বাস্তবে বাতিলবাদে অভ্যস্ত হয়ে পড়েছে। এগুলো আমাদের কোথাও নেবে না। আজ বন্ধু মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে যে বিতর্ক হয়েছে, তাতে আমি চিন্তিত। দীর্ঘ কয়েক বছর ধরে বাংলাদেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক জগতে আমরা যে নতুন মেরুকরণ ঘটাতে পেরেছি, তা কিছু অবিমৃষ্যকারীর প্রচেষ্টায় ব্যর্থ হতে চলেছে। এই বিভাজন আওয়ামীপন্থী রাজনীতিকে জোরদার করে তুলবে মাত্র। কি ভয়ঙ্কর! মানে ফারুকী এবং মাহবুব মোর্শেদ কবি, বলে রাখি, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে পড়তেন, প্রথম আলোতে চাকরি করেছেন
এই ফারুক আসিফ তিনিও প্রথম আলোতে চাকরি করেছেন। এই বিচিত্র সব অভিজ্ঞতা আছে আমার ব্যক্তিগতভাবে, এবং সেসব অভিজ্ঞতা বললে এদের কারো মুখ থাকবে না, ডকুমেন্টসও আছে। সুতরাং ফারুক আসিফ, তারপরে এই মাহবুব মোর্শেদ, এরা এই গণঅভ্যুত্থানের, জাস্ট এইটুকু বলে রাখি, গণঅভ্যুত্থানের 7-8 দিন 5-6 দিন আগেও বলেছে দেশ ছত্রখান হয়ে যাচ্ছে, এটার কোনো ভবিষ্যৎ নাই, কিচ্ছু নাই, এই গণঅভ্যুত্থান নিয়েই তারা বলেছে। এগুলো ফেসবুকে পোস্ট করে দেওয়া যাবে। ফারুকি মুসলমান, তারা সবাই মুসলমান পরিষ্কার, এবং সে কারণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই মাহবুব মোর্শেদ ইয়া নবী সালাম আলাইকা, ওই যে কি বলে গোলাম মোস্তফার কবিতা, তারপর ফারুক আসিফ ঘাসের মিলাদ, ঘাস যে দরুদ পড়ছে, এইসব কি কি, আরশের গোলাপ জল ছিটে এসেছে, এবং আরশ থেকে তিনি এসে দাঁড়ালেন, এবং দাঁড়ালেন রুকু থেকে উঠে দেখে তিনি এসে দাঁড়ালেন, এই সমস্ত কাণ্ডকীর্তি তাদের লেখার মধ্যে আছে। এবং পূর্বের প্রাচীন যে সমস্ত আগে লেখা লিখেছেন, কোথাও এসব মুসলমানি শব্দ টব্দ পাওয়া যাবে না, আজব বিভীষিকা। ফলে যে জায়গাটিতে উপসংহার টানতে চাই, 1 ঘন্টার মতো কথা হয়েছে, যে জায়গাটিতে উপসংহার টানতে চাই, আমাদের মূলত শ্রমজীবী মানুষের মুক্তির লড়াইটাকে সংগঠিত করা দরকার, এবং সেটার কারণে যে সাংস্কৃতিক জাগরণটা দরকার, সাংস্কৃতিক উচ্চারণটুকু দরকার, সেই উচ্চারণটা কোনো অসততা দিয়ে, কোনো অসৎ উদ্দেশ্য দিয়ে করা যাবে না। যারা এগুলো করছেন আজকে, এই ফরহাদ মজহার, ফারুক আসিফ নাম ধরে বলছি, এবং সামিনা লুৎফা নেত্রা, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, আপনারা যা করছেন, আপনাদেরকে ফ্যাসিবাদ ছুড়ে দেবে না, পতিত ফ্যাসিবাদ ছুড়ে দেবে সময়, আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে সময়। কারণ আপনারা সময়ের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সাথে বিশ্বাসঘাতকতা করছেন। কারণ সময় উচ্চকিত হয়েছিল মুক্তির জন্য, সময়ের মুক্তির যে পথ তা আগলে আছে যে ব্যবস্থা, আপনারা সেই ব্যবস্থার পক্ষের মানুষ। কারণ সেই ব্যবস্থার পক্ষের মানুষ জন্য আপনারা সংস্কারের নামে যে সমস্ত খুবই নন ইস্যু বিষয়গুলো আছে, সেগুলোকে বড় করে নিয়ে আসছেন। মানুষের চোখ অন্যদিকে পরিচালিত করার জন্য, প্ররোচিত করার জন্য আপনারা কাজ করছেন। সুতরাং সময় আপনাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, কারণ সময়ের একটা নির্দিষ্ট এবং অনিবার্য গতিময়তা আছে। হেরাক্লিটাস ছিলেন গ্রিক দার্শনিক, তিনি সক্রেটিসেরও আগের। সক্রেটিসের জন্ম হচ্ছে খ্রিস্টের জন্মের 433 বছর আগে, সক্রেটিসেরও প্রায় 80 বছর বা 90 বছর আগে হচ্ছে হেরাক্লিটাসের জন্ম। হেরাক্লিটাস বস্তু জগৎ, প্রকৃতি জগৎ, তার অনিবার্যতা, নিত্যতা, এসব নিয়ে গবেষণা করেছেন, বা দার্শনিক ছিলেন, তিনি বলতেন কথা। হেরাক্লিটাসের একটি কথা আছে, বলছেন এক নদীতে দুবার স্নান করা যায় না। আজ যে নদীতে আমি স্নান করলাম, ডুব দিলাম, কাল একই জায়গায় এসে যদি ডুব দিই, আমি আজকের নদীটাকে পাবো না, কারণ এই জল চলে গেছে সমুদ্রের দিকে। ফলে আজকে আপনারা যেই সময়ের গতিমুখ বিভ্রান্ত করতে চাইছেন, এই সময় আপনারা যতখানি ক্ষতিটা করবেন, সেই ক্ষতি পুনরায় ফ্যাসিবাদের আগমন ঘটাবে না, সেটি একটা জুজুবুরির ভয়। কারণ নির্দিষ্ট শত্রুকে ঠিক করে নেয়া এবং ফ্যাসিবাদের এই প্রোপাগান্ডাটা চলতে থাকে, ম্যানুপুলেশন, হেজিমনি, এবং এই যে হেজিমনি, কাউন্টার হেজিমনি আপনারা যেটাকে বলেন, যে এই যে আওয়ামী লীগ কিন্তু চলে আসবে, এই যে ফ্যাসিবাদ কিন্তু চলে আসবে, একই কাজ আওয়ামী লীগ করতো, রাজাকার কিন্তু চলে আসবে, জামাত কিন্তু চলে আসবে, আপনারাও একই কাজ করছেন। এবং এই বিভীষিকা দেখিয়ে নিজেদের সমস্ত রকমের ব্যক্তিগত এবং গোষ্ঠীগত যে বিকৃতি আছে চিন্তার, সেইটার চর্চা করছেন। এবং মূলত এই রাষ্ট্র কাঠামো ধনিক শ্রেণীর শোষণমূলক রাষ্ট্র কাঠামো, যেখান থেকে আপনাদের জীবন ও জীবিকা চলে, এবং আপনারা মূলত একটা অপরচুনিস্ট গ্রুপ, এই যে আমরা যারা একটা সুবিধাবাদী গোষ্ঠী, তারা নিজেদের সুবিধাবাদী ব্যবস্থাটি টিকিয়ে রাখবার জন্য এইটার সপক্ষে সমস্ত রকমের সংস্কার কাজ এবং অপ্রয়োজনীয়, তুচ্ছ এবং বিভ্রান্তিমূলক আলোচনা সভার আয়োজন করে চলেছে। সময়ের কাছে এটা জবাব দিতে হবে। কিন্তু এর বিপরীতে যারা আমরা একটা সামাজিক ক্রিয়ার সাথে আছি কিংবা ভাবছি, গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের কমিটমেন্ট আছে, যেই অন্ধকার হয়ে আসছে রবীন্দ্রনাথের গানের মতো, মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, এই যে আধার ক্রমাগত ঘনীভূত হচ্ছে, যে অন্ধকার রাত্রে রক্ত বলিদানের মধ্যে দিয়ে, আত্মবলিদানের মধ্যে দিয়ে আলোর স্ফুরণ ঘটেছিল মাত্র 3.25 মাস আগে, সেই আলোকিত জায়গাটি প্রতিদিন একটু একটু করে আধার করে আসছে।
আপনাদের কারণে, যারা আলোর কথা বলছেন, যারা আলোর কথা বলতে বলতে চূড়ান্ত এক অন্ধকারকে ঘনীভূত করছেন। আপনাদের মস্তিষ্ক অন্ধকার, আপনাদের মস্তিষ্কে যা কিছু আছে সেগুলো কুটিলতা, কারণ সারাটা জীবন আপনারা আপোষ করা মানুষ, এস্টাবলিশমেন্টের সাথে থাকা মানুষ, আপনারা প্রত্যেকে এস্টাবলিশমেন্টের সাথে থাকা মানুষ। কারণ যে এস্টাবলিশমেন্টকে নিয়ে কথা বলছেন, আপনারা এই এস্টাবলিশমেন্টের পার্ট, এটার অংশ, এবং আপনারা এটাকেই সংস্কারের কাজ করছেন। তাহলে যেটাকে মুসলমান পরিচয় দিচ্ছেন, গণ অভ্যুত্থান মুসলমানিত্ব প্রতিষ্ঠার জন্য, মুসলমানত্ব প্রতিষ্ঠার জন্য হয় নাই। আপনারা যে কলকাতা কেন্দ্রিক হেজিমনিকে কাউন্টার করতে যাচ্ছেন মাহবুব মোর্শেদরা, এই কলকাতা কেন্দ্রিক হেজিমনি প্রতিষ্ঠার জন্য গণ অভ্যুত্থান হয়নি। ফারুকির চলচ্চিত্র মুক্তি পেয়েছে কি পায় নাই, এবং এই যে আওয়ামী লীগের আমলে সে শোষিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তাহলে মেট্রো রেল উদ্বোধনের সময় নুসরাত ইমরোজ তিশা কি করে শেখ হাসিনার সাথে দাঁড়ায় থাকে, ছবি আছে কিভাবে। ফারুকি যদি এত কষ্টই পেয়ে থাকেন, একটার পর একটা ছবি আটকে গিয়ে থাকে আওয়ামী রিজিমের কারণে, তাহলে নুসরাত ইমরোজ তিশা কি কারণে শেখ হাসিনার সাথে, শেখ রেহানার সাথে মেট্রো রেল উদ্বোধনের সময় ট্রেনের ভেতরে দাঁড়িয়ে আছে কেন? ফলে এইসব কথা বলবেন না, এইসব কথা বলা ঠিক না। আপনারা কাজ করছেন এস্টাবলিশমেন্টের পক্ষে, করুন না কাজ। আর ফারুকির বিদেশি বন্ধুরা দুনিয়ার ওয়ার ক্রিমিনাল মানে জুডিশিয়ারির হিসাব জানে না। ওয়ার ক্রিমিনালসদের কি করে হ্যাং করতে হয়, কি করে হ্যাং করা হয়েছিল, কেন করা হয়েছিল, ফাঁসি কেন দেয়া হয়েছিল, মামার বাড়ির গল্প করেন নাকি মাহবুব মোর্শেদ? সুতরাং এই সমস্ত ইয়াডবি সালাম আলাইকা করেন, ওটা ভালো। এই যতদিন চাকরিটা করবেন, বেতন টেতন ভালো পাবেন, এরপর তো যেতে হবে কোনো একটা পত্রিকায়। কাব্য চর্চা করেন, ওটাই ভালো। রাষ্ট্রনীতি, সমাজনীতি, সংস্কৃতি এগুলো নিয়ে কথা বলতে আসবে না, কারণ কোনোদিন মিছিলে আপনাকে দেখা যায় নাই, কোনোদিন না। বাংলা একাডেমিতে ওইসব আলোচনা হতে পারে। সুতরাং এই যে বৈষম্য বিরোধী লড়াইয়ের যে স্পন্দনের ধারাবাহিকতা, সেটা আপনারা নষ্ট করছেন, আধার টেনে আনছেন আপনারা। এটা বিশ্বাসঘাতকতা। রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে যে কাজটি করছেন, এটি অন্যায়, এটি ভীষণ রকমের বিশ্বাসঘাতকতা, এটা ভীষণ অন্যায়, জবাবদিহি করতে হবে আপনাদের। দুদিন ব্যাপী সেমিনার আমেরিকার বিশ্ববিদ্যালয়ে, আমেরিকার যুক্তরাষ্ট্রের বাংলাভাষী একজন প্রভাষক, তিনি কি বুঝবেন আমাদের এখানকার সংকট, কি বিষয় নিয়ে তিনি বলবেন? নগর, ন্যায্য নগর, ন্যায্য নগর, এখন নগরের স্থপতি, তিনি এসে বলবেন নগরের বিল্ডিং ঠিক মতো হয় নাই। গণ অভ্যুত্থানের মূল চেতনা এটা ছিল, কোন বিল্ডিং ঠিক মতো হয়েছে, কোনটা হয় নাই। খাল খনন কেন এই করা জরুরি? গণ অভ্যুত্থানের মূল জায়গা ছিল এটা, সমস্ত রকমের অনাচার থেকে মুক্তি দেন। ফ্যাসিস্ট রেজিমে যা যা হয়েছে, যা হয়েছে সেখান থেকে মুক্তি পেতে চায় মানুষ। সবজির দাম কমান, চালের দাম কমান, তেলের দাম কমান, কিভাবে ন্যূনতম ভাবে একটু চাপ কমিয়ে আনা যায় সেটার ব্যবস্থা করেন। সিন্ডিকেট ভাঙেন, আর্মিকে বলেন যে রবি দাসকে ফেরত দিক, ওই 450 জন অন্ধ মানুষের কাছে যাই, চলুন কিভাবে পুনর্বাসন হবে তার, আগে সেগুলো ঠিক করি। নির্বাচনের কবে রোডম্যাপ কি, হ্যান ত্যান, এসব আপনারা করেন এটা। কিন্তু এই যারা শিল্পকলার লাইনের লোক, যারা এই বিভিন্ন প্রতিষ্ঠানে বসেছেন, বড় বড় কথা বলতেছেন, উত্তর আধুনিকতা, তারপরে এইসব হেজিমনি, এইসব কি কি বলেন আপনারা, নিজেদের হেজিমনি তো ঠিক করতে পারলেন না। মক্কা শরীফের হেজিমনি ঠিক করতে পেরেছেন? এই হেজিমনি যে দখল করে যাচ্ছে 1400-1500 বছর আগের এক কাহিনী, সেই খোঁজ সৌদি আরব ওইখানে নাই। আপনি ইসলামের, নদীমাতৃক ইসলামের হেজিমনি চালাচ্ছেন এখন। হেজিমনি, কলকাতার হেজিমনি কি হিন্দু হেজিমনি? কোথার থেকে এইসব গবেষণা, কোথার থেকে আসছে? পাতি গবেষক এক একটা। ইন্ডিয়ার হেজিমনি, আরে ভাই, বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস নিজেরাও জানেন। আপনাদের পরিবার থেকে মুক্তিযুদ্ধে গিয়েছিল, অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে, ঘর বাড়ি তালা দিয়ে পালিয়েছিলেন, মরেছে কেউ? তাহলে গণ অভ্যুত্থানেও মরে নেই আপনাদের পরিবারের কেউ। তো খামাখা এই গণ অভ্যুত্থানের বাই প্রোডাক্ট হিসাবে যে প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, অন্তত সেটা না তার ধারাবাহিকতা, সেটার দায় পেয়েছেন, ভালো করেছেন, একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছেন, একটু ভুল কথা বলেন কেন? বিকৃত ইতিহাস করেন কেন? ফারুকি বরাবর ইসলামী পরিচয় ছিল, ফারুকি বলেছে আমি মুসলমান,
ফারুকির চলচ্চিত্রে আছে সেটা বলছে যে আমি একজন মুসলমান সারোয়ার হোসেন ফারুকি। এর কি বিষয় নিয়ে আসছেন এখানে সাফাই গাইতে? এখন এই সমস্ত বিষয়গুলো, এগুলো বিকৃতি, চিন্তার বিকৃতি, সংস্কৃতির বিকৃতি, এগুলো অপসংস্কৃতি। এগুলো কবি হন, যাই হন, এইসব প্রাবন্ধিক হন, কলামিস্ট হন, আপনার চিন্তার বিকৃতি আছে, আপনারা অপসংস্কৃতির চর্চা করেন। কারণ সংখ্যাগরিষ্ঠের আকাঙ্ক্ষা তো নাই আপনাদের লেখার মধ্যে, সংখ্যাগরিষ্ঠ মানুষের উচ্চারণ তো নাই আপনাদের মধ্যে, সংখ্যাগরিষ্ঠ মানুষের সংকট তো নাই আপনাদের মধ্যে। তাহলে মানুষ সংস্কৃতির সংজ্ঞাটা আপনাদেরকে একটু বলি। এই যে যারা আপনারা হেজিমনি নিয়ে কথা বলছেন, এই যে দীর্ঘ সময় ধরে মানব সমাজ বস্তু জগতের সাথে, যে তার চারপাশের যে জগৎ, সেই জগতের সাথে লড়ে লড়ে বাঁচে। প্রথমে সে খাপ খাইয়ে নিতে চায়, যখন পারে না তাকে পাল্টায়। এই যে পাল্টানোর অভিজ্ঞতা, সেখান থেকে যে অভিজ্ঞতা সে অর্জন করে, তারই নান্দনিক উপস্থাপন হচ্ছে সংস্কৃতি। পরিষ্কার সহজ হিসাব। কারণ এই প্রকৃতির বিরুদ্ধে তাকে সংগ্রাম করতে হয়। রবীন্দ্রনাথের কবিতায় এত বড় বড় কবি প্রাবন্ধিক আপনারা পৃথিবী কবিতাটা পাঠ করেন না। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি, বাম হাতে চূর্ণ করো পাত্র, ডান হাতে পূর্ণ করো সুধা, মানুষের জীবন দোলাইত করো দুঃসহ দ্বন্দ্বে, কৃপা করো না কৃপা পাত্রকে, শ্রেয়কে করো দুর্মূল্য, দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার। এই দ্বন্দ্বমূলক বস্তু জগৎ। তাহলে এই হচ্ছে মানুষের অভিজ্ঞতা। তাহলে আপনি গণ অভ্যুত্থান থেকে কি অভিজ্ঞতা অর্জন করলেন? গণ অভ্যুত্থানের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আলম এই যে কথাবার্তা বলে, কথা ঠিক নাই, কোনো কি কথা বলে নিজেও জানে না, আর মাদ্রাসা থেকে কি বলে এইসব। একটা উচ্চারণ ছিল, বিশ্বাসঘাতক একটা উচ্চারণ করেছিল এরা, ও তো সামনেই ছিল না যে আমরা কিন্তু স্বৈরাচার পতিত হলে আমরা ইসলাম কায়েম করব, নদীবাট্টিক ইসলাম। কোনোদিন তো ফারুক আসিফের সাথে আমার বহুদিন দেখা হচ্ছে প্রথম আলোতে ফারুক আসিফ চাকরি করত। ফারুক আসিফকে জিজ্ঞাসা করবেন, আমার উদ্ধৃতি দিয়ে জিজ্ঞেস করবেন। এবং তারপর আজিজ ওই ছবির হাটে একটা বক্তৃতার প্রোগ্রাম ছিল প্রথম আলোতে, তখন সে চাকরি করে। এবং এই ছবির হাটে একটা প্রতিবাদ সমাবেশ হচ্ছে, কর্পোরেট পুঁজি আমাদের কিভাবে সর্বনাশ করে, সে নিয়ে একটা দারুণ বক্তৃতা দিল। সে অনেকেই দিয়েছে, আমি ছিলাম। তো বক্তৃতার দিনে আমি আসার পরে আমি দাঁড়িয়ে আমার হাতটা আস্তে করে টিপে দিয়ে বললো, বাবু ভাই, মতি ভাইকে এইসব বললেন না, ফারুক আসিফ বলুক আমার সামনে। এইসব মাস্কি ফেস, এই কি করেন এগুলো ভাই আপনারা? এই গণ অভ্যুত্থানের 4 দিন আগে সে মেসেজ করেছে, মেসেজ আমি ছাপাই দিতে পারি, যে ছত্রভঙ্গ হয়েছে, ছত্রখান হয়ে যাচ্ছে বাংলাদেশ, শেষ হয়ে যাচ্ছে। ফলে এগুলো, এই অপচেষ্টাটা বন্ধ করে না, আমাদের এই অন্ধকার কাটানোর লড়াইটা করতে হবে। সহজ উপায়টা বলি, কারণ একটু পড়তেও হবে আমাদের। সাংস্কৃতিক আন্দোলনটা কেন করা দরকার, সাংস্কৃতিক আন্দোলন কেন জরুরি, এই একটা শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন যদি আমরা করতে পারতাম, থাকতো আমাদের, তাহলে এই কাণ্ডটাই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারতো না। কারণ জবাবদিহিতামূলক একটা কাজ কিন্তু খুব জরুরি। মানে আমি সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষে টিকে আছি, লড়াই করছি, এই যথেষ্ট নয় এখন আর। আমার তো গতি বাড়ানোর দরকার, আমার নির্মাণ প্রক্রিয়া আরো যুক্ত, আরো নির্মিত বিষয় উপস্থাপন করা দরকার, ফিনিশড প্রোডাক্ট আনতে হবে। আমার তো শ্রমিক এলাকায় এই গণ অভ্যুত্থানের জায়গা দেখানো দরকার। আমি ফটোগ্রাফি এক্সিবিশন করছি প্রথম আলো অফিসে। আমি এই গণ অভ্যুত্থানের সাথে যারা গণ অভ্যুত্থানের সরাসরি বিরোধিতা করা লোক, তারা গণ অভ্যুত্থানের যে সমস্ত ফটোগ্রাফি হয়েছে, যে যারা ফটোগ্রাফি করেছে মোবাইল ফোনে অমুকখানে সারা দেশ থেকে আন্দোলনের, সেই ফটোগ্রাফি কম্পিটিশনের প্রথম আলো করেছে। এটা প্রথম আলোর যারা পুরস্কার প্রাপ্ত, তাদের পিছনে যারা দাঁড়িয়েছে, তারা প্রত্যেকে গণ অভ্যুত্থানের বিরোধিতা করালো। কি আইরনি! তাহলে এইভাবে সব হাতছাড়া হবে। তাহলে যারা প্রগতিশীল ভাবনার মানুষ, এই বিচ্ছিন্ন একটা নৈরাজ্যের মধ্যে, একটা প্রেত লোকে যেন শ্মশানের মধ্যে একটা শেয়াল শকুনের হলাহল, এ ওর কথা বলছে, এ ওর মতো করে চিৎকার করছে, তাহলে মানুষের কণ্ঠস্বরটা হারিয়ে গেল, নিপীড়িত মানুষের কণ্ঠস্বরটা হারিয়ে গেল। মুক্তির যে আকাঙ্ক্ষাটি তীব্র হয়েছিল এবং এত এত
দারুণভাবে দদীপ্যমান হয়েছে, ইস্পাত কঠিন একটা দৃঢ়তা ঋজুতা নিয়ে, সেটাকে আমরা নিতেই পারলাম না সামনে, শুধুমাত্র আমাদের একটা সংগঠিত সাংস্কৃতিক আন্দোলন না থাকবার জন্য। তাহলে আমরা যারা প্রগতিশীল যে বন্ধুরা আছেন, তারা এই জিনিসটা একটু উপলব্ধি করি যে অনেকগুলো সময় আসছে, গমকে গমকে ফুলে উঠছে মানুষের মুক্তির এই বেদনা, কিন্তু চূড়ান্ত পরিণতিতে যাচ্ছে না এই সমস্ত মানুষদের জন্য। ফলে সেই জায়গাটি যত দ্রুত গড়ে তোলা যায়, আমাদের চলচ্চিত্র শাখা, আমাদের সাহিত্যের শাখা, আমাদের প্রবন্ধের শাখা, কারণ পাঠ ছাড়া এরা ভাষাভাবে প্রত্যেকটা বিষয় পাঠ করেছে যারা কথা বলছে, এবং একজনেরও বিস্তারিত ব্যাখ্যা দেবে না। মাহফুজ আলম যখন বক্তৃতা দেয় এবং সে বলে কার্ল মার্কসের কথা বলে, সে ফুকোর কথা বলে, এর কথা বলে, ফুকো জানেও, মানে জানেও বলতে তো হবে ফুকো কি বলেছেন, ডিটেইলটা কি। এই বক্তৃতায় বলছে ক্যাপিটালিজম যতদিন আছে ততদিন মার্ক্সবাদ প্রাসঙ্গিক। বাস, শুনতে তো খুব ভালো লাগে। কি কারণে প্রাসঙ্গিক? ক্যাপিটালিজম কি জিনিস, ক্যাপিটালিজম তোমার মধ্যে কি আছে সেটা বলো, বা কোথায় দেখতে পাও ক্যাপিটালিজম। তাহলে এরকম ভাষা কথা এটা প্রত্যেকেই বলছে, চটকদারি কথা। যদি বুঝেই থাকে, যদি এই বিষয়টার বোধই থাকে আমাদের, তাহলে তো আমার এই ক্রিয়া করার কথা না। সুতরাং একটা এই বিষয়গুলো নিয়ে গণ অভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা, আমরা বরঞ্চ এই 450 মানুষের সাথে যোগাযোগটা গড়ে তুলি, আমরা বরঞ্চ এই 19 কিংবা 21 জন যে তরুণ আছেন যারা অঙ্গহানি ঘটেছে, আমরা বরং এই শ্রমিক বন্ধুদের কাছে যাই, আমরা বরং তাদেরকে সংগঠিত করি, আমরা বরং তার জন্য গান তৈরি করি, তার জন্য সাহিত্য করি, তার জন্য সেমিনারটা করি। সেমিনারটা তার জায়গায় হোক, সে এসে তার কথা বলুক, একজন শ্রমিক এসে তার গানটা করুক। আমার গান শহীদ মিনারে করে আমি শ্রমিকের মুক্তি আনতে পারবো না। আমার শহীদ মিনারে আমি দ্রোহ দাহ প্রতিরোধ দিয়ে আমি ওইখানে শ্রমিক মুক্তি, কৃষক মুক্তি বা ওই নারী মুক্তি ঘটাতে পারবো না, সম্ভব না, কারণ শহীদ মিনারে আসে নাই। তাহলে আমার যা নির্মাণ, তার মানে আমি এইখানে নাগরিক জীবনের জন্য উপযোগী গানের সুর তৈরি করি, আমি নাগরিক জীবনের উপযোগী যেই সুরটা, শটটা শুনতে, কথাটা শুনতে যা ভালো লাগে, তার উপযোগী করে করি আমি। আমার গবেষণাও তার উপযোগী, আমার কথাও তার উপযোগী, আমার সেমিনার তার উপযোগী, আমার এই যে ন্যায্য নগর ইশতেহার যে করছে ওয়াসিফরা, তার নগরের বিষয়, আমার নগর অঞ্চল বা শহরতলি, এই গার্মেন্টস এলাকা, শ্রমিক এলাকা, সেগুলোর তো কোনো ইশতেহার আমি দেখি না। তার মানে আমার শ্রেণী অবস্থান পাতি বুর্জুয়া। আমি বুর্জুয়া না, কিন্তু আমি এমন এক জায়গায় আছি, সুবিধাবাদী একটা জায়গায়, যে আমি নিচে যাব না কখনো। আমার ক্রমাগত আকাঙ্ক্ষা থাকবে বুর্জুয়া হওয়ার, যদিও আমি সেটা পারবো না, কিন্তু বসবো ওরকম করে চেয়ারে। বসার ভঙ্গিমার মধ্যে একটা অফিসার এবং স্যার আছে। এই স্যার জিনিসটা খারাপ, অপসংস্কৃতি। হঠাৎ করে একটা মানুষ একদিন স্যার হয়ে গেল। পত্রিকা অফিসে যে ছিল ভাই, সরকারি অফিসে এসে সে হয়ে গেল স্যার। মনোজগতে ব্যাপক পরিবর্তন ঘটে যায়। সে কারণে আমরা একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি আয়ত্ত করি, দেখি, এবং আমাদের এই প্রশ্নগুলো করতে হবে। এই প্রশ্নগুলো হারিয়ে গেলে আমরা হারিয়ে যাব। বিশ্বাস করুন, যারা আহত হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, ইতিহাসে তারা থেকে যাবেন, কিন্তু এই মধ্যবর্তী সময়ে যার যা যা কর্তব্য ছিল, রক্তের ঋণ ধরে যে কর্তব্যটি অনিবার্য মানুষ হিসাবে এবং দায়বদ্ধ মানুষ হিসাবে, সেই কাজটি না করতে পারলে আমাদের মুখে ইতিহাস চুনকালি লেপে দেবে। তাই শুধু না, ইতিহাসের চুনকালি তো দারুণ শোনায় বিষয়টা, ইতিহাস দেবে একটা অবাস্তব, একটা বিমূর্ত বিষয়। তারপরে যারা আসবে কচুকাটা করবে, কারণ ফারুকি মুসলমান হয়ে যায়, মাহবুব মোর্শেদ মুসলমান হয়ে যায়, এবং ফারুকি নিয়ে কথাবার্তার সপক্ষে আবার এখন ফারুকি আওয়ামী পন্থা না অমুক পন্থা, সেগুলো জরুরি না। সংস্কৃতি উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে কি আছে না সেটাও জরুরি না, কিন্তু যে প্রবণতায় মাহবুব মোর্শেদ তাকে সাপোর্ট করলেন সেটি বড় ভয়ঙ্কর। ফারুকি কোনোদিনই মুসলমান পরিচয় আড়াল করতে চাননি। মানুষের চিন্তার বিকৃতি, মস্তিষ্কের বিকৃতি,
ঠিক ঠিক জিনিস না ঘটলে যা হয়, ম্যাক ফিডব্যাকের মাকসুদ তার ঘটলো। ফেসবুকে গিয়ে দেখেন কি ভাষায় সে কথা বলে, ভয়ঙ্কর। মস্তিষ্কের বিকৃতি ঘটতে থাকে। চঞ্চল চৌধুরীর বিকৃতি ঘটেছিল, এখনো তিনি জানেন না, কোনোদিন জাস্টিফাই করলেন না যে আমার আসলে শেখ হাসিনার পায়ের কাছে বসা ঠিক হয় নাই। আমাদের আরেকটি অংশ যারা এরকম করে আমরা দেখছি, ভাবছি, আমাদের এই জিনিসটি গড়ে তুলতে হবে। সুতরাং সেটা একটা ভাবাদর্শ ভিত্তিক সাংস্কৃতিক আন্দোলন লাগবে, যে আদর্শটি শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলে, মুক্তির পক্ষে কথা বলে, অত তাকে ভাবতে শেখায়। ঋত্বিক ঘটক খুব মজা করে বলতেন যে আমাদের শিল্পীরা, আমাদের মানে যারা প্রগতিশীল মানুষ, যারা শিল্পীদের সাথে কথা বলতে যাই, যখন যাই গিয়ে বোঝাতে চাই যে সঙ্গীতটা কি, শিল্পটা কি, আমরা বুঝতে চাই না সঙ্গীতটা কি। ঋত্বিক ঘটক বলছেন যে শিল্প সংগঠক বলে, কালচারাল অর্গানাইজার বলে কোনো তত্ত্ব নাই। যিনি শিল্পী তিনি সংগঠক। আমাদের দেশে এই যে উপর থেকে সংগঠকরা চাপেন না, এই যে যার যে এরিয়া না সেখানে গিয়ে যারা কাজ করছেন, এইটা সৃষ্টিশীলতার পথ বাধাগ্রস্ত করে এবং ধ্বংসের দিকে নিয়ে যায়। সে কারণে বিজ্ঞান মনস্কতা এবং ঠিক ঠিক যুগোপযোগী একটা ভাবাদর্শ, আদর্শিক চেতনা, তার ভিত্তিতে আমাদের একটা সামগ্রিকভাবে এই সৃজনশীল শাখাগুলোতে আমাদের বিস্তার ঘটানো দরকার, উচ্চারণগুলো সাপ বা তীব্র করা দরকার। সেটি একমাত্র উপায় অন্ধকার কাটানোর। না হলে প্রতিদিন যাবে আমাদের মনে হবে আধার করে আসে, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। সেই আধার সমাচ্ছন্ন এবং আচ্ছন্ন করছে আমাদের। আমরা এর বিপরীতে এখনই উচ্চারণ করা দরকার যে কেন এই আলোচনাগুলো হচ্ছে। বলা দরকার যে এই আলোচনা কেন হবে, যৌক্তিকতা কি, কারণ কাউন্টার কোশ্চেন নাই কোনো। সুতরাং তারা মনে করছেন এটি তো যৌক্তিক, কারণ মানুষ নিচ্ছে, না নিলেও তাদেরকে নিয়ে আনো হচ্ছে এবং মানুষ একভাবে অভ্যস্ত হবে যে হ্যাঁ এটাই ঠিক। সেই জায়গাটায় হেজিমনি সংক্রান্ত কি কি সব কথা বলে আমরা একটু জেনেও নেবো। হেজিমনি কি জিনিস আমাদের বন্ধুরা যারা একটু শুনছেন একটু পাঠ করলেই হয়। কিন্তু এখন তথ্য এবং তত্ত্ব, তার চাইতে যদি তথ্য ভান্ডার এত সমৃদ্ধ, কোথাও একটু ক্লিক করলেই পেয়ে যাবেন হেজিমনি কাকে বলে, ম্যানিপুলেশন কাকে বলে, কেন এই সব কথা বলেছিলেন গ্রামসি, সেটার প্রয়োগ কিভাবে ঘটিয়েছিল গোয়েবলস, হিটলার, ফ্যাসিবাদ কিভাবে ঘটায়, সহজ সহজ। সেই দিক থেকে আমরা নিজেদেরকে একটু মুক্ত করি। যে যেখানে আছেন ভালো থাকবেন। শুভকামনা আপনাদের জন্য। শুভকামনা শব্দটা আবারও বলি যে এটা আমার মনের কথা না। শুভকামনা মানে করার মতো কোনো ব্যবস্থা নাই এবং চারপাশে শুভ কিছু দেখছিও না পৃথিবী জুড়ে। অশুভের জয় জয়কার, কিন্তু অনিবার্য হচ্ছে শুভ বোধই জয় হয় এবং মানুষ আসলে সেদিকেই ধাবিত হবে। অনিবার্যভাবে মানুষকে সেই মুক্তির জায়গায় পৌঁছতে হবে, কোনো কিছু করার নেই। আমরা আশাবাদী থাকি, আমরা শক্তিশালী হই এবং আমরা দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হই এবং আমরা বিশ্বাসী হই। আমরা যেন বিশ্বাসঘাতক না হই, অন্তত মানুষের আত্মবলিদানের সাথে। পৃথিবীর কোথাও মানব সভ্যতার যত যত আত্মবলিদান, তার সাথে যেন আমরা বিশ্বাসঘাতকতাটা না করি। ভালো থাকবেন।